দোস্ত, অনেকদিন তো হয়ে গেছে, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারছি না। চল না দুজন মিলে ঘুরে আসি। না রে দোস্ত, আমার কাছে এখনো তো টাকা নেই। আমার কাছ থেকে ধার নে। না রে দোস্ত, অনেক নিয়েছি, আগেরগুলো শোধ করে নিই, তারপর দেখা যাবে। বুঝতে পারছি, তুই যাবি না। হাত ফাঁকা মামা। এই মাসে বাসায় টাকা পাঠানোর কথা ছিল, সেটা তো আর পাঠাতে পারলাম না। না জানি বাড়ির দিকটা মা কেমন করে সামলাচ্ছে। দোস্ত, তোরে ছাড়া আমার কোথাও যেতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না কেন? আরে বেটা, তোরে ছাড়া কোথাও আমি গিয়েছি বলতো? তুই তো আমার বিষয়ে সবই জানিস। একটা যুদ্ধ চলছে আমার বেঁচে থাকার জন্য। একে একে সব কিছু করা অনেক কঠিন। মাঝে মাঝে মন চাই নিজেকে শেষ করে দেই, কিন্তু পারি না। আমার উপর দুটো জীবন নির্ভর করে। এখন বলবি এই দুইটা জীবন আমার উপর যদি নির্ভর না করতো তাহলে আমি মরে যেতাম। ঠিকই বলেছিস। এখন তো এই কথাটাই বলার ছিল, কিন্তু তুই বললি কেন? কম করে হলেও তো 1000 বার শুনেছি, আমার একদম মুখস্থ হয়ে গেছে। আমি জীবনের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। এই ছেলেটা একদম পাগল। বাবার কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে কয়েকটা, প্রতি সপ্তাহে শপিং করবে। এক বাবা মায়ের একমাত্র সন্তান। বাসা সিলেটের কোলাউড়ায়, ডাকনাম জীবন, পুরো নাম জীবন রহমান। যতদিন পর্যন্ত কোনো কিছু না করতে পারবো, ততদিন আমার কিছুই করার নেই রে। আমাকে কি বন্ধু মনে করিস না? তাহলে আমার খরচে যেতে তোর আপত্তি কোথায়? আমার গেলে তো আরও কয়েকজনকে বলতে হবে, ছাত্রদেরকে বলতে হবে, ওদের গার্ডিয়ানদেরও বলতে হবে। আমি এত কিছু জানি না। আগামী বৃহস্পতিবার আমাকে সাথে যেতেই হবে। তাহলে শুক্রবার দিন সন্ধ্যায় বাসার দিকে রওনা দিতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। ও, আপনাদের তো গল্প বলেই যাচ্ছি, পরিচয়তে দেওয়া হয়নি এখনো। আমি আমিরুল ইসলাম। বাবা নেই, সংসারে মা আর বড় বোন আছে, বাসা ময়মনসিংহে। আমি পড়ালেখা করি অনার্স ফাইনাল ইয়ারে। জীবনের সাথে পরিচয় এখানে আসার পর থেকেই। পরিচয় পর্ব মোটামুটি শেষ। যতটুকু বুঝতে পারলেন, আমার অবস্থা তেমন একটা ভালো নেই। কোনো রকমে বেঁচে আছি। 3টে টিউশনি করাই, তা দিয়ে আমার খরচ, আর মাস শেষে পরিবারকে কিছু দেয়া হয়। এতক্ষণে আমি আর জীবন ভার্সিটির মাঠে বসে গল্প করছিলাম। এখন আসি, বিকেলে টিউশনিতে যেতে হবে। রাতে সময় পেলেই আমার ফ্ল্যাটে একবার আসিস। কেন? দরকার আছে। আছে। এরপর আমি আমার ম্যাচে চলে এলাম। গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম পড়াতে। একজনকে পড়ানোর পর আরেকজনকে পড়াতে গেলাম। এভাবে প্রতিদিন 3টে টিউশনি করানো হয় আমার। মাস শেষে আমার হাতে 15,000 টাকা আসে। এভাবে পড়ানোর কারণে বাসায় টাকা পাঠায় প্রতি মাসে 8 থেকে 10,000-এর মতো। একদম খারাপ না, মোটামুটি চলে। পড়ানোর পর গেলাম জীবনের ফ্ল্যাটে। দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিচ্ছি। জীবন দরজা খুলে বলল, আমিরুল, ভিতরে আয়। বল। খাওয়া দাওয়া শেষ করেছিস? না। আমার বুয়াটাও আসেনি। ও, তাহলে তুই বস, আমি রান্না করছি। দূর বেটা, চল বাইরে যাব। কেন? শপিং করতে যাব। ও। শুনেছি নিউ কালেকশন এসেছে। ও, এই জন্য ডাকা হয়েছে? একদম না, আজকে শপিং করব, কারণ দুজন মিলে একসাথে ঘুরতে যাব। নতুন কাপড় চোপড় কিনতে হবে তো। তোর তো প্রতি সপ্তাহে শপিং করিস, তাহলে তোর কাপড়ের অভাব হয় নাকি? এই জন্যই তো যাব, চল। এরপর দুজন মিলে একসাথে বের হয়ে গেলাম। 5টা শার্ট কিনলো, 5টা টি শার্ট, প্যান্ট। এর মতো কাস্টমার আছে বলেই ঢাকা শহরের শপিং মলগুলো এখনও দাপটের সাথে ব্যবসা করতে পারছে। বেরোবার সময় একটা মেয়ের সাথে আমি ধাক্কা খেলাম। সরি। আবে মোর জ্বালা হালায় ডাক্কা দিয়া এখন সরি বলার লাগছে। আসলে আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। এইটা কি হলো? ও তো সরি বলল, তো আপনি এমন করছেন কেন? আব্বে তুই হালাই ক্যাঠা। কানের 4 ইঞ্চি নিচে একটা থাপ্পড় দিয়ে দেখিয়ে দেবো আমি কে। পাশ থেকে একটা মেয়ে বলল, আব্বে হালায় কয় কি, তোর কলিজা বোনা কয়রা পানি ছাড়াই খেয়ে ফেলবো। দোস্ত বাদ দে, এদের সামনে ঝগড়া করার দরকার নেই। দূর, এইসব ফকিন্নি কোথা থেকে যে আসে। এই যে মিস্টার, ভদ্র ভাষায় কথা বলেন, নয়তো কথা বলার জন্য গলাটাই থাকবে না। তবে রে সেমরি, এই তুই আমার বন্ধুকে মারলি কেন? তোর বন্ধু এত বেশি কথা বলে কেন? কথা শেষ না হতেই দ্বিতীয় মেয়ে জীবনের ঠিক 3 ইঞ্চি নিচে দিয়ে দিল ঠাস করে। আমি সিলেটের মেয়ে, আমাকে কেউ কিচ্ছু বলে পার পায় না, আর তুই পাবি? চিন্তা করলে কি ভাবি? তখন জীবন বলল, কি থাকস, তোর মতো পুরি আমাদের সিলেটে থাকে? আমাদের সিলেটের পুরি এত বেহায়া না। আমি বললাম, দোস্ত বাদ দে। এই সেমরি, তোকে তো আমি দেখে নেব। তুই যদি সত্যি সিলেটের হয়ে থাকিস তাহলে তো আমি তোর খবর করেই ছাড়বো। এরপর এরা দুজনে সিলেটের বাসায় তর্কাতর্কি করলো। সব মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমি বললাম,
দোস্ত আমি বাসায় গেলাম, আমার আর ভালো লাগছে না। চল। এরপর চলে এলাম। জীবন ওর ফ্ল্যাটে চলে গেল, আমি মেসে চলে এলাম। রাতে ফোন এলো বাসা থেকে। মা, কেমন আছো তুমি? ভালো রে বাবজান, তুই কেমন আছিস? অনেক দিন ধরে তোকে দেখি না, একটু আসতে পারবি? অনেক দেখা করার জন্য মনটা চাইছে। ঠিক আছে, সামনের মাসে আসবো। ঠিক আছে, তোর বোনের বিয়ের জন্য একজন একটা কথা বলছে, তারা নাকি নীলাকে দেখেছে এবং তাদের পছন্দ হয়েছে। ও, তাদেরকে পারিবারিকভাবে দেখে যেতে বলো এবং কবে আসবে তা আমাকে জানিও, আমি আসবো। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করেছো? হ্যাঁ খাইছি, তুই খাইছোস? হ্যাঁ। আচ্ছা, আপু কোথায়? পড়তে বসছে। ও ঠিক আছে, তাহলে আর বিরক্ত করে লাভ নেই। না, এখন চলে আসছে, তুই কথা বল। দাও। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তোর নাকি বিয়ের কথা হচ্ছে? ফাজলামি করিস না তো। আমি বললেই ফাজলামো। বিয়েটা হবে না, কোনোভাবেই সম্ভব নয়। কেন? ছেলেরা অনেক বড় লোক আর আমাদের তো কিছুই নেই। ও ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। ছেলেটা কি করে রে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে এসেছে। তুই এত কিছু জানিস কিভাবে? আমি যখন কলেজ থেকে বাড়িতে আসি তখন দেখে এবং ফলো করতে করতে বাড়ির সামনে চলে আসে। এরপর ঘটক পাঠায়। এখন তারা নাকি আমাদের বাড়িতে আসবে। আমার ভয় করছে, বড় লোকের ছেলেদেরকে আমার বিশ্বাস হয় না। আমারও। না করে দে। ঠিক আছে, না করে দিব। আচ্ছা রাখি। হুম। এরপর ফোন কেটে দিলাম। নীলা আমার 2 বছরের বড়, কিন্তু আমরা দুজনে অনেক ফ্রি, মোটামুটি সব কিছুই শেয়ার করতে পারি। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ক্লাস হচ্ছে না কোনো কারণে, তবে কারণটা অনেক বড় ধরনের তা বুঝতে পারছি। জীবনের সাথে দেখা হচ্ছে না। আমি জীবনকে কল দিলাম। কোথায় তুই? আরে ভাই, গতকালের মেয়েটা আমাদের কলেজেই পড়ে, আমার সাথে দেখা হয়েছে। এখন তার বড় ভাইদের নিয়ে আমার সাথে ঝামেলা করছে। তুই কই? বাইরে দাঁড়িয়ে আছি। ক্যান্টিনের ভিতরে আয়। ঠিক আছে, আসছি। গিয়ে দেখি 2টা দলের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয়েছে। আমি ভিতরে গিয়ে জীবনকে টেনে আনার চেষ্টা করছি, কিন্তু ওকে কেউ ছাড়ছে না। আমি জীবনকে ছেড়ে দিয়ে বাইরে এলাম, কিছুই পাচ্ছি না। এক পর্যায়ে গেলাম, পরে দেখি নতুন বিল্ডিংয়ের কাজ চলছে। সেখান থেকে 10 ফিট লম্বা একটা বাঁশ নিয়ে এসে ক্যান্টিনে ঢুকলাম। কোনটার কি সমস্যা আয় দেখি, একটা করে দেব, জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। ওই বাস থেকে একজন বলছে গুলি করে মেরে ফেলবো। এমন একটা বাড়ি মাথায় দেব, হাসপাতাল তো দূরের কথা, কালিমা পড়ার সময় পাবি না। এই বলে দিলাম একটা দৌড়। আমার দৌড় দেখে আমাদের গ্রুপের সবাই ওদেরকে দৌড়ানি শুরু করলো। এক পর্যায়ে সবাই চলে গেল। এরপর কলেজের মাঠে সবাই বসে আছি। এত দেরি করে এলি কেন? ভাই, তোর অনেক ইচ্ছে মারামারি করার, তাই না? মানে কি? কি বলতে চাস তুই? আমি কি সবসময় ঝগড়া করি নাকি? সিলেটের কুলাউড়ার রবির বাজার রাজনগর গিয়ে কাউকে বললেই বুঝতে পারবি আমি ছেলে হিসেবে কতটা ভালো। তোর ভাষণ শেষ হলে আমি কথা বলি। বল। এখানে না, একলা করে বলতে চাই। ঠিক আছে বল। আগে এখান থেকে ওঠ। ক্লাস করবি না? ভূতের মুখে রাম নাম, তোর জন্য আজকে ক্লাস স্থগিত করা হয়েছে। এই রে, বাবার সাথে তো উপাচার্যের অনেক ভালো সম্পর্ক। আমার তো এখন ভয় হচ্ছে, যদি বাবাকে বলে দেয়। আগে চিন্তা করা দরকার ছিল। বুদ্ধি থাকলে দে। কিছুই করার নেই। এটা কি করলাম রে? এমন সময় পুলিশ এলো, এসে আমাদেরকে বলছে এখানে জীবন আর আমিরুলকে। কেন? আমি জীবন রহমান। আর আমিরুল ইসলামকে? জি, আমি আমিরুল ইসলাম। আমাদের সাথে আপনাদেরকে থানায় যেতে হবে। কেন? আপনাদের নামে মামলা আছে। কিসের মামলা? আর আমি থানায় যাব কেন? পারলে এখান থেকে নিয়ে যান দেখি। আপনি আমাকে কঠোর হতে বাধ্য করেছেন। ভার্সিটিতে ভদ্র ছেলেরা লেখাপড়া করার জন্য আসে, তোমাদের মতো গুন্ডা আসে না। এই, আপনি কি বলতে চাচ্ছেন? ভালো করে কথা বলেন, নয়তো এমন জায়গায় বদলি করাবো সারা জীবন মশা মারতে মারতেই জীবন যাবে। তোদের এত বড় সাহস, তোরা আমাকে এত বড় কথা বলিস? এখান থেকে চলে যান, আর আগে ভার্সিটির অনুমতি নিয়ে আসেন। আমার ডিউটি আমি ভালো করেই বুঝি। তাহলে আগে অনুমতি নিয়ে আসুন, যান এখান থেকে। তাহলে তোরা আমার সাথে যাবি না? তুই কে রে, তোর সাথে যাব? কি বললি তুই? এত বড় কথা বলিস? এই বলে জীবনের কলার ধরে ফেলে। সব ছাত্র একসাথে দাঁড়িয়ে যায়। অবস্থা খারাপ দেখে পুলিশ জীবনকে ছেড়ে দেয়। জায়গা ও লোক বুঝে কলারে ধরিস। এমন সময় পুলিশ আরো মরিয়া হয়ে ওঠে। এমন সময় একজন বলে, আরে আমিরুল, জীবন দেখ।
এদের পায়ে পুলিশের জুতা নেই। আমি বললাম, তাকে দেখিস কি, আগে মার শালাদের। 5টাকে ধরে ভালো মতো বাটনা বাটা হলো। তোরা কে? তোদের কে পাঠিয়েছে? ভাই আর মাইরেন না, আপনাদের দুজনকে মারার জন্য আমাদেরকে ভাড়া করা হয়েছে। ওদের মায়ের এরপর আরেক দফা মায়ের পর ওদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়। দেখেছিস কি অবস্থা? এটা ওই 2 মেয়ের কাজ। ঠিকই বলেছিস। এখন বাড়িতে যাই। এরপর একজন এসে বলে আমাদের স্যার ডাকছে। জীবন, ঘটনাটা কি? জীবন চুপ করে দাঁড়িয়ে আছে। আমিরুল, ঘটনাটা কি? আমরা শপিং করার জন্য শপিং করতে গিয়েছিলাম। তখন একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে এবং তখন আমাদের মাঝে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে থাপ্পড় দেওয়া হয়। কিন্তু আজকে সকালে জানতে পারলাম মেয়েগুলো আমাদের ভার্সিটির, কিন্তু 3 বছর ধরে পড়ালেখা করছি, কখনো দেখিনি। আজকে জীবনের সাথে আবারও দেখা হয় এবং এক পর্যায়ে মেয়েটার সাথে আবারও ঝগড়া হয় এবং মেয়েটা বাহির থেকে ছেলে এনে আমাদের উপর হামলা করে। এমন আজব ঘটনা আগে কখনো শুনিনি। আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব এবং এই মস্তানগুলোকে পুলিশের কাছে তুলে দিব। ধন্যবাদ স্যার। তোমরা এখন আসো। এরপর চলে এলাম। জীবনের আমি একটা গাছের নিচে বসে আছি। তুই সময় মতো না এলে তো সমস্যায় পড়ে যেতাম। আহারে, আচ্ছা শোন, আমার বড় বোনের সাথে বিয়ের কথা হচ্ছে এক ধনীর দুলালের সাথে। তোর বোনের বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিবি। আমি ময়মনসিংহের কোনো বিয়েতে যেতে পারিনি। সরি রে, আমার বিয়ের সময় দাওয়াত পাবি। এখন তুই সিলেটের সব কিছু বের করে দিবি? পারবো না। সত্যি কি পারবি না? না, পারবো না, পারবো না, পারবো না। ঠিক আছে, তোকে শুধু শুধু কষ্ট করতে হবে না। এখন চলি। নাম ঠিকানা SMS করে পাঠিয়ে দিবি কিন্তু। তোর কিছু করতে হবে না। মার খেতে চাস নাকি? ঠিকানা পেলেই তোকে দিয়ে দেব। ঠিক আছে। এরপর ম্যাচে চলে এলাম। এমন সময় মায়ের ফোন। হ্যাঁ মা, কিছু বলবা? তোর বোনকে দেখতে কিন্তু নীলা বলল তুই নাকি এই সম্পর্ক রাজি না। আমাকে একটু সময় দাও, আমি সিলেটের সব কিছু খোঁজখবর নিতে চাই। সিলেটের ঠিকানা দাও। আমি সবকিছু খোঁজ খবর নিয়েছি, অনেক ভালো একটা ছেলে। তুই হয় বা বিশ্বাস করবি না, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তুমি এত কিছু জানো কিভাবে? আমি খোঁজ খবর নিয়েছি, ছেলেটা সিগারেট পর্যন্ত খায় না। আমি তো আরো খোঁজখবর নিতে চাইছিলাম। এই শুক্রবার ওরা দেখতে আসবে। এই শুক্রবার তো আমাকে জীবনের সাথে এক জায়গায় যাওয়ার কথা। কোথাও যেতে হবে না, জীবনকে সাথে নিয়ে চলে আয়। ঠিক আছে। তারপর হালকা খাওয়া দাওয়া শেষ করে ছাত্রদেরকে পড়াতে গেলাম। একজনকে পড়ানোর পর তার মায়ের সাথে কথা বলছি। আন্টি, একটা কথা ছিল, কিভাবে যে বলি। কি কথা? আমি আগামীকাল বাড়িতে যাব, কিন্তু আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই। কিন্তু এখনো তো মাস শেষ হতে 1 সপ্তাহ বাকি আছে। ও থাক, তাহলে লাগবে না। ঠিক আছে, আগামীকাল বাসায় যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে। না আন্টি থাক, আমি কিছু একটা ম্যানেজ করে নেব। তোমার ইচ্ছা, না নিলে আমার কোনো সমস্যা নাই। সমস্যা নেই, ধন্যবাদ। এরপর মনটা খারাপ হয়ে গেল। দ্বিতীয় ছাত্রীকে পড়াচ্ছি। স্যার, আপনার কি মন খারাপ? না, কেন? না, আজকে দেখছি আপনার মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ। কই, কোনো সমস্যা নেই তো আমার। ছাত্রীটির নাম মেঘলা, ক্লাস 9-এ পড়ে, অনেক ভালো একটা মেয়ে। স্যার, আপনি আমার কাছে লুকাতে পারবেন না। কেন? আমি মানুষের চোখের ভাষা বুঝতে পারি। কি সব বলছো? কি হয়েছে আমাকে বলেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। মনে মনে বলি, একজনকে বলে মাসের তারিখ ঠিক মনে করিয়ে দেয়, আর তোমাকে বলে কি মনে করাই দেবে তা একমাত্র আল্লাহ জানে। এমনি কিছু না, আসলে হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়। আর শোনো, আগামীকাল আমি আসতে পারবো না। কেন? বাড়িতে যাব। কবে আসবেন আবার? তোমার একদিন পরে মিস হবে হয়তো বা। ঠিক আছে, সমস্যা নাই। এখন তাহলে যাই, আমার আবার আরেকজনকে পড়াতে হবে। জি স্যার। এরপর আরেকজনকে পড়ালাম। রাতে বাসায় এসে নিজের ক্লান্ত শরীরটাকে বিছানায় এলে দিলাম। লাইফটা একদম কঠিন একটা বিষয়। সকালে ক্লাস করি, এরপর ম্যাচ এসে গোসল করে কোনোরকম খাওয়া দাওয়া শেষ করে রুম থেকে বের হয়ে হেঁটে হেঁটে টিউশনে করাতে হয়। যত রোদ বৃষ্টি ঝড় হোক আমাকে যেতেই হবে। সবার জীবনের মূল্য থাকলেও কিছু কিছু সংসারের ছেলেরা নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করে না। এই জীবনের নামই মধ্যবিত্ত। যাই হোক, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলে লাভ নেই। এরপর জীবনকে ফোন দিলাম। কোথায় তুই? রুমে বসে আছি। আগামীকাল আমার সাথে ময়মনসিংহ যেতে হবে। কেন? আপুকে দেখতে আসবে। সত্যি বলছিস? তুই আমাকে নিয়ে যাবি তো? হ্যাঁ, নিয়ে যাব। অনেক খুশি হলাম দোস্ত। তুই এর আগে আমাকে নিয়ে গেলি না কেন? দোস্ত, তোর কাছে আনন্দ লাগলেও আমার কাছে আনন্দ নেই। আমি চিন্তা করতেছি, আমার বাড়িতে বসার জায়গা নেই,
ভালো মতো থাকার জায়গা নেই, কেমন করে কি করব? ইতা খিতা কথা। আমি কি তোমারে কইছি যে আমার তোর বাড়িতে থাকতে সমস্যা হইব? দোস্ত, তুই বাংলায় কথা বল, আমি সিলেটি ভাষা বুঝি না। ঠিক আছে, আগামীকাল সকালে বের হব তাহলে। না, আগামীকাল রাতে বের হব। ঠিক আছে, এখন রাখ। জীবনে একটা কথা ছিল। কি কথা বল? আমার 10,000 টাকা লাগবে, দিতে পারবি কি? বালের মতো কথা বলিস, তোর যত লাগে তত নিবি। 1 সপ্তাহ পর দিয়ে দেব, মাসে চলে দিয়ে দেব। তোর যখন মন চাইবে দিবি আর নিবি। এখন রাখি তাহলে। দোস্ত, আবার শপিং করতে যেতে হবে। আমাকে ক্ষমা কর ভাই, আমি পারবো না। দোস্ত, তোর বাড়িতে যাব, একটা বিষয় আছে না? কি বিষয় আছে? দেখ, মায়ের সাথে ছেলের প্রথম দেখা, আবার আমার বোনটার সাথে আমার প্রথম দেখা। তুই একটু আয় প্লিজ। আগামীকাল তাহলে ভার্সিটি যেতে হবে না? ঠিক আছে, তাহলে আগামীকাল শপিং করব। তোর ইচ্ছে। দোস্ত, এখন তাহলে রাখি। এরপর ফোন রেখে হালকা খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। তবে ঘুম থেকে সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে গেলাম। জীবনের ফ্ল্যাটে গেলাম। দরজায় বেশ কয়েকটা টোকা দেওয়ার পর দরজা খুলে দিল। কিতা হইছে? ভার্সিটি যাবি নাকি শপিং? তুই 2টা মিনিট আমি ল্যাপটিন আইতাছি। ভাই, তুই তোর আঞ্চলিক ভাষা বলিস না, পাঠক বুঝতে পারে না রে ভাই তোর এই উল্টাপাল্টা কথা। কিতা কও? তুমি বউ, আমি আইতাছি। এরপরে ফ্রেশ হয়ে এলো। দোস্ত, এখন বাইরে গিয়ে আমাকে নাস্তা করতে হবে। তোর ইচ্ছা। তারপর বাইরে গিয়ে আগে নাস্তা করালো, তারপর শপিং করতে গেলাম। ইচ্ছা মতো শপিং করা হচ্ছে, এমন সময় 2টা মেয়েটার মাঝে একটা এসে না এসে প্যারা মারলো। আজকে শুরু করে দিলেন তো? সরি, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে। এখন এখান থেকে যা তো। ওইটা তোর বাবার শপিং মল না? এত বড় কথা, এইটা আমি কিনবো যেভাবেই হোক। তাতে আমার বাল পড়েছে। একটা মেয়েকে এভাবে অপমান করতে লজ্জা করে না? ভাই, আপনাদের দুজনকে নিয়ে এখানে আবার ঝগড়া করতে পারবো না। জীবন দোস্ত, তুই বাদ দে। তোর জন্য আমি 3 মাসের জন্য কলেজ থেকে বাদ পড়ছি, তোদেরকে আমি কাঁচা খাবো। বেশি কথা বললে এইখানে কিস করে দেব। আপনার নাম কি? জীবন রহমান চৌধুরী, কুলাউড়ায় 1 নামে চেনে। আপনার নাম কি? আমার বাড়ি কুলাইরায়। তাহলে নিজেদের মাঝে ঝগড়া করে লাভ নেই, মিট হয়ে যান। আরে ঢাকা শহরে তো সিলেটিরাই দেখবে, তাই না? তা আপনার নাম কি? আমিরুল ইসলাম নিলয়। আপনার নাম কি? সাদিয়া আফরিন। তবে আমি কিন্তু সিলেটি না, আমার বাসা ঢাকায়। আমি সিলেটি না, আমার বাসা ময়মনসিংহে। ও আচ্ছা, এখন আসি। ভাই, আপনারা এখন যান, আর জীবনেও দেখা করবেন না। আপনার এই চ্যাপ্টা মুখ আমরাও দেখতে চাই না। ভাই, আপনারা সিলেটিরা নিজেদের বিষয় নিয়ে নিজেরাই সমাধান করবেন, এর মাঝে আমাদেরকে কেন টেনে আনছেন? আপনি চাইলেও আপনাদের এই চ্যাপ্টা মুখ আমাদেরকে দেখাতে পারবেন না। দেখ পেতনি, আমার কিন্তু রাগ উঠতাছে। দোস্ত, আমার কিন্তু অনেক কাজ আছে, জানিস তো। ও হ্যাঁ, চল। তারপর আমরা দুজনেই চলে এলাম। আমি আমার ম্যাচে চলে এলাম, আর জীবনের ফ্ল্যাটে চলে গেল। এসে দেখি খাওয়া দাওয়া করার মতো সময় নেই, তাই বাধ্য হয়ে না খেয়ে টিউশনে করাতে গেলাম। শরীরটা চলে না, কীভাবে যে কী করবো বুঝে উঠতে পারছি না। এভাবে কষ্ট করে টিউশনি শেষ করে ম্যাচে ফিরলাম। এরপর জীবনকে ফোন দিলাম। কোথায় তুই? তোর ফোনের অপেক্ষাই করছিলাম। আমি তো রেডি, বের হবি এখন? আমার গাড়ি নিয়ে যাব, তুই কি বলিস? তুই গাড়ি নিয়ে গেলে পুরো এলাকায় মানুষ আমাদের উপর হাসাহাসি করবে। কেন? আমরা তো অনেক বড় লোক, তাই। তাহলে যাব কিভাবে? বাসে যাব। ঠিক আছে, তুই আয়, আমি রেডি হয়ে আছি। এরপর আমি কি জীবনকে সাথে নিয়ে বাসের টিকিট কেটে বাড়িতে এলাম। রাতে 10টার দিকে বাড়িতে পৌঁছালাম। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। আম্মু মনে হয় দরজার পাশেই বসেছিল। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? এরপর অনেক গল্প হলো। নীলা এলো। কিরে, কি খবর তোর? ভালো। আমি তো না করছিলাম। মাকে কিভাবে যেন রাজি করাইছে। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপু, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমরা 2 ছোট ভাই আছি। আল্লাহ ভরসা। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাজারে গেলাম। বাজার করে বাসায় এসে দেখি জীবন এখনও ঘুমাচ্ছে। বেটার ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই। বাজার দিয়ে জীবনকে ডাক দিলাম। দোস্ত, এখন তো কাঁচা ঘুম ভেঙে দিলি। ফাজিল, এখন 9টা বাজে।
দোস্ত, বাড়িতে তো মা ঘুমাতে দেয় না, ফ্ল্যাটে থাকলে পড়ালেখার চাপে ঘুম হয় না, এখানে একটু ঘুমাতে দে। দোস্ত, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? ফ্রেশ হয়ে নে, কয়েক জাতের পিঠা বানাইছে। দোস্ত রে, ফ্রেশ হতে হবে না, চল আগে পিঠা খাবো। আগে হাত মুখ ধুয়ে নে। অনেকদিন ধরে পিঠা খাই না। সমস্যা নেই, আমি তোকে নিয়ে পুকুর পাড়ে যাব। এরপর জীবনকে নিয়ে পুকুর ধারে নিয়ে গেলাম। দোস্ত, গোসল করব। এখন? দোস্ত, অনেকদিন ধরে পুকুরে গোসল করি না। আর কি কি অনেকদিন ধরে পাস না? তুই মজা করিস না, এই পুকুরের পানি আমার কাছে মনে হচ্ছে সিলেটের বিছনাকান্দির পানির মতো পরিষ্কার। নাস্তা করতে হবে, মা বসে আছে। তাই তো, পিঠা খেতে হবে। এরপর এসব পাগলামো শেষ হলো ওর। দুপুরের ঠিক আগে একটা গাড়ি এলো বাড়ির সামনে। আমি ভেবেছিলাম ছেলেপক্ষের লোকজন এসেছে, তাই আমি আর জীবন গেলাম। গিয়ে দেখি দুই পেতনি এখানে হাজির। ওই, এখানে আসছিস কেন? ফুট এখান থেকে। আমাদেরকে ফলো করতে করতে এখানেও চলে আসছে। এই যে এখানে আমার বান্ধবীর বাসায়, আর আপনি এমন কোন মানুষ না যে আপনাকে কেউ ফলো করবে? এই এলাকার কোন কুকুর আপনাকে ফলো করবে না? আর আমি করব বলো? ভাই, আপনারা কি সব সময় ঝগড়া করার জন্য রেডি থাকেন নাকি? সরি, কিন্তু আপনারা এখানে কার বাড়িতে আসছেন? নীলার বাসায়। নীলা আপনার কে হয়? আমার বান্ধবী, আমরা তিনজন একসাথে ইন্টার পড়ছি। ও, বাড়িটা কোনটা বলতে পারবেন? এখান থেকে সোজা 1 কিলোমিটার দূরে। থাম তো, আপনারা আমার সাথে আসুন। এরপর ওদেরকে বাড়িতে নিয়ে গেলাম। জীবন আমার হাত ধরে বাইরে নিয়ে এলো। ওই বেটা, এরা আপুর বান্ধবী? আমি জানি না, আগে কখনো দেখা হয়নি। হায় হায় রে, যদি আমাদের সবকিছু বলে দেয়, কলেজে যে মারপিট করলাম। চুপ কর, এসব কথা বললে ওদের মান সম্মান বেশি যাবে। জানি না। চেপে যা। ঠিক আছে, ওদের সামনে এমনভাবে ব্যবহার করব যে আমি ওদেরকে আগে কখনো দেখিনি। এমন হলে আমার বাড়ির কেউ টের পাবে না। চল এখন বাড়িতে যাই, কখন আবার মেহমান চলে আসে। এখান দিয়ে আসবে। ও তাই তো, আসলে পেতনিগুলোর সাথে কথা বললে এমন হয়। এমন সময় একটা সাদা রঙের গাড়ি এলো। আমরা দুজনে এগিয়ে গেলাম। দরজা খুলে বের হয়ে এলো একটা সুন্দর ছেলে এবং সাথে আরও 2-3 জন। আমরা সালাম দিলাম। জীবন ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে, ছেলেটাও জীবনের দিকে তাকিয়ে আছে। ওই শালা, তুই এখানে কেন? ধুর শালা, আমি এখানে মেয়ে দেখতে আসছি, কিন্তু তুই এখানে কেন? এমন সময় দুজন মিলে একসাথে জড়াজড়ি করছে আর কথা বলছে। তোর তো এখন কোনো খবর পাই না। দোষ, তুই এখানে কেন? আমার বন্ধুর বোনকে দেখতে আসবে তাই এলাম। আমি সব বাকি সবাই ওদের দিকে তাকিয়ে আছি। আরে আমিরুল, তোকে বলেছিলাম না আমার একটা ময়মনসিংহের বন্ধু আছে, আমরা দুজন একসাথে 4 বছর পড়ালেখা করেছি। এই সেই ছেলে আশিক, আর আশিকে হলো আমার বন্ধু আমিরুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আঙ্কেল আন্টি ও আশিক ভাইয়ের বড় ভাইকে সাথে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি সব কিছু রেডি। হালকা নাস্তা করার পর মেয়ে দেখার কথা হলো। নীলাকে নিয়ে এলো হুমায়রা ও সাদিয়া। আপুকে দেখেই ওদের অনেক পছন্দ হলো। আশিক, আমার মেয়ে পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে, দে তো মা তোর হাতটা। নীলা হাতটা বাড়িয়ে দিল এবং আন্টি আংটিও পরিয়ে দিল। আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আপনাদের সুবিধা মতো দিন দেখে দিন তারিখ ঠিক করেন। আঙ্কেল, আপনাদের কবে ঠিক মনে হয়? আগামী সপ্তাহে বিয়ে ঠিক করা যেতে পারে। আমার ছেলে আবার আগামী মাসে আবার দেশের বাইরে যাবে। এত অল্প সময়ের মধ্যে এত কিছু কিভাবে সম্ভব? সবকিছু সম্ভব। আশিক, তোর কি মতামত? বাবার কথাই শেষ কথা। আহারে, আমার লক্ষ্মী ছেলে, এতদিন আমার কথার সাথে তো একবার একমত হতে পারিসনি। সবাই হাসাহাসি শুরু করে দিল। আচ্ছা মা, তুমি এখন তোমার রুমে যাও। এরপর নীলা চলে গেল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করা হলো। এমন সময় আশিক ভাই আমাকে ডাক দিল। আমিও সাথে আসি। না দোষ, ওর সাথে একা কথা বলতে চাই। ঠিক আছে, বলে আয়। চলেন। এরপর একটা ফাঁকা জায়গায় গেলাম। আমিরুল, তুমি জীবনের বন্ধু মানে আমারও বন্ধু। আমার কথায় কোনো কষ্ট পেও না। না, বলেন। এই চেকটা রাখো, বিয়ের মাঝে খরচ করবে। না ভাই, কোনো সমস্যা নেই, লাগবে না। আরে রাখো, আমি তোমাদের সব কিছু জানি। ভাই, চেকটা আপনার কাছে রেখে দেন। আসলে বিয়েটা আমি কোন 5 স্টার হোটেলে করতে চাই। চিন্তা করবেন না, এই শহরের সব থেকে দামি হোটেলেই বিয়ে হবে। তুমি কি আমাকে কাছের বন্ধু ভাবতে পারো না? আসলে আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আপনি যত ইচ্ছে লোক নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। 500 আসবে। 100,000 আনলেও কোনো সমস্যা হবে না।
এত কনফিডেন্স ভালো না। আমার লোক সংখ্যা 500-র বেশি হবে না। সমস্যা নেই, হয়ে যাবে। এটা তোমার কাছে রাখো। আপনি আমাকে আমার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করছেন। ঠিক আছে, এটা আমার কাছে রেখে দিলাম, কিন্তু দরকার হয় তাহলে আমাকে কল দিও। তবে তুমি আমি ছাড়া কেউ যেন না জানে। ঠিক আছে। এরপর আবারও চলে এলাম। কি কথা হলো? তো না জানলেও চলবে। একটু ভালো করে কথা বলে নিলাম। এখন তাহলে আমরা আসি। আমিরুল, কিছু যদি মনে না করো তাহলে তোমার আপুর নম্বরটা কি পাওয়া যাবে? ঠিক আছে, দিচ্ছি। এরপর ওনারা চলে গেলেন। এত তাড়াতাড়ি কিভাবে এত কিছু করা সম্ভব? আমিও তাই চিন্তা করছি। তুই একটু সময় নিতে পারতি। আমার মাথায় কিচ্ছু আসছে না। একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। আমিরুল, আমার সাথে একটু বাইরে আয়। চল। এরপর বাইরে গেলাম। সব টাকা আমি দেই, তুই চাকরি পেলে আমাকে দিয়ে দিবি। লাগবে না, দেখি কি করা যায়। কিভাবে কি করবি? জানি না, আজকের একটা সময় দে, আগামীকাল জানাবো। এরপর বাড়িতে চলে এলাম। সবাই মিলে বসে আছি। ওদেরকে ফোন দিয়ে বল যেন তারিখটা পিছিয়ে দেয়। আমি আর হুমায়রা মিলে সব খরচ দিব। এই কথা আমি আরো আগেই বলেছি, লাভ হয়নি। তোমরা কি আমাকে ফকির ভাবো নাকি? তবে কি আমি বলেছি তুই ফকির? তোর চাকরি হলে দিয়ে দিবি। কারোর দয়া নিয়ে আমি আমার বোনের বিয়ে দেবো না। তুই কি আমাকে বন্ধু ভাবিস না? মা, তুমি আমার সাথে একটু আসো তো। ঠিক আছে, চলো। এরপর মাকে নিয়ে আলাদা রুমে গেলাম। কি বলবি বল? আমার কাছে কোনো টাকা নেই রে বাবা, বিয়েটা মনে হয় হবে না। আমাদের পুকুরটা কতটুকু জায়গায় আছে? প্রায় 8 কাঠা। যদি পুকুরটা বিক্রি করে দেই তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? কিন্তু তাহলে তো তোর বাবার সম্পত্তি বলতে এই বাড়িটা ছাড়া কিছুই থাকলো না। লাগবে না মা। এত তাড়াতাড়ি এত টাকা কে দেবে? ব্যাংকে থেকে ঋণ নেব, এরপরে জমি বিক্রি করে ব্যাংকের টাকা দিয়ে দেব। যা ভালো মনে করিস। ঠিক আছে, কিন্তু এই কথা যেন নীলা কিছুতেই জানতে না পারে। পেছন থেকে নীলা বলল, না, নীলা জানতে পারবে না। তার ছোট ভাই নিজের সম্পত্তি বিক্রি করে বড় বোনকে বিয়ে দিচ্ছে। তুই এখানে আসলি কেন? আমি এই বিয়ে করতে পারবো না। ধুর, এই সম্পত্তির তোর সমান অধিকার আছে। আমার সম্পত্তি আমি তোকে দিয়ে দিব। আমার সম্পত্তি আমি বিক্রি করব, তাতে তোর কি? তুই আমাকে আটকানোর কে? এখনো আমার বিয়ে হয়নি, এখনই আমাকে পর ভাবতে শুরু করলি? আমি কথাটা ওভাবে বলিনি। আমি ফোন করে না করে দিচ্ছি। আমাকে ছোট না করলে তোর মনে হয় ভালো লাগবে না? এতে ছোট হওয়ার কিছু নেই। বড় গলায় কথা দিয়েছি, আগামী সপ্তাহে শুক্রবারে বিয়ে হবে, মানে হবেই। নীলা, এত চিন্তা করিস না তো। এরপর আমরা আমাদের রুমে এসে সবার সাথে আবার বসে কথা বলছি। কিভাবে কি করবি? সব কিছু রেডি। কিন্তু কিভাবে? সব কিছু রেডি কর, ব্যবস্থা হয়ে গেছে। আমি কি তোর এই বিষয়ে তোর অংশীদার হতে পারি না? আমার বিয়ের সময় হবি। এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের মতো করে জায়গা করে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে দলিল নিয়ে জীবনকে সাথে নিয়ে বের হয়ে গেলাম। ব্যাংকে আবেদন করলাম। 4 দিন এভাবে চলে গেল। আগামীকাল টাকা পাওয়া যাবে। বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। আমি, জীবন, সাদিয়া, হুমায়রা, নীলা। জানিস, আমিরুল, সাদিয়া আর হুমায়রা দুজন আমার বেস্ট ফ্রেন্ড। আমরা 3 জন একসাথেই বসতাম। হুমায়রার বাবা এখানে ব্যবসা করতো, তাই এখানে থাকতো। ওর বাসা সিলেট। আর সাদিয়ার বাসা ঢাকায়। হ্যাঁ, তুমি কিভাবে জানলে? আসলে হুমায়রা আমার উপর ক্রাশ খাইছে। আমার রুচি এত নিচে নামেনি যে বাদরের উপর ক্রাশ খাবো। তাহলে আপুকে বলো আমি তোমাকে কিভাবে চিনি। হ্যাঁ, তাও ঠিক। আসলে হয় কি, বাদ দে তো। কেন? আপুর জানার অধিকার আছে। ভাই, আবারও শুরু করলি? আমিরুল, তুমি কি একটু আমার সাথে আসতে পারবে? কোথায়? তোমার সাথে কথা আছে। ঠিক আছে, চলো। বলো। এত টাকা কিভাবে জোগাড় করবে? সেটা কি জানা অনেক দরকার? বলতে কি সমস্যা আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে বলতে হবে না। তাহলে এখন চলুন, সবাই অন্যভাবে নেবে। কিভাবে নিবে? সবাই ভাববে আমরা প্রেম করছি। তুমি কিন্তু শয়তানের মতো হাসো। আমি সত্যিই শয়তান। এখন তোমার কার মটকে দেব? আহারে, দেব নাকি? আমি কিন্তু শয়তানকে জব্দ করতে পারি। আচমকা চিৎকার দিয়ে বললাম, আপনার পিছনে সাপ। সাদি নিজেকে বাঁচাতে আমাকে জড়িয়ে ধরলো। একটু পর বললাম, এই কলিজা নিয়ে শয়তানকে জব্দ করবেন? সাদি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আসলে আপনি আচমকা এমন ভয় দেখাবেন তা বুঝতে পারিনি, তবে আপনি সত্যিই শয়তান। মুচকে হাসি দিয়ে চলে গেল। আমি চলে এলাম। এবার আর কোনো কথা হলো না। রুমে চলে এলাম। কি কথা হলো?
হুমায়রা তোকে ভালোবাসে, তাই বলল। সত্যি বলছিস? আমি কি তোর সাথে মজা করতে পারি? তাহলে তো ঠিকই আছে, আমার কোনো আপত্তি নেই। আরে আরে বেটা, আমি কি দেখতে খারাপ নাকি? তাছাড়া আমার কোনো কিছুর অভাব নাই। তোকে একা পেলে জাটা বেটা করবে। এই মাত্র বললি আমাকে ভালোবাসে। মজা করলাম। আমি ওকে আমার প্রেমে ফেলবই। পারলে করে দেখা। ঠিক আছে। ঠিক আছে। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? তবে তুই এইসব বিষয়ে হুমায়রাকে কিচ্ছু বলতে পারবি না। আমি বলতে যাব? মিশন এখন আপুর বান্ধবী। আপুর বান্ধবী যখন বউ সিজন 2? ওই হলো। কাজে লেগে পড়, এখন ঘুমা। হ্যাঁ, আগামীকাল আবার ব্যাংকে যেতে হবে। ঠিক বলছিস। এরপর একটা 420 ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে পুকুরের দিকে তাকালাম। এরপর চলে গেলাম ব্যাংকে গিয়ে সব কাজ শেষ করে টাকা তুলতে তুলতে বিকেল হয়ে গেল। বিকেলবেলা বাসায় এলাম। আমি আর জীবন আগামীকাল থেকে সব কিছু শুরু করতে হবে। 5 তারকা হোটেল অনেক আগে থেকেই বুক করে রাখতে হয়। এখন যেতে হবে নাকি? এখনই যেতে হবে। ঠিক আছে, চল। কিছু ক্যাশ নিয়ে নে, দরকারে লাগবে। ঠিক আছে। এরপর টাকা নিয়ে হোটেলে গেলাম। ভেতরে গিয়ে বসলাম। একটুবার ম্যানেজারের সাথে কথা বলা হলো। কিভাবে সাহায্য করতে পারি? আগামীকাল শুক্রবার, হোটেলটা আমাদের দরকার, তাই আমরা বুক করতে চাই। ঠিক আছে, আমি চেক করে দেখছি। দেখেন। খালি আছে। কতজন মেহমান আসবে? 600 হবে। সব কিছু মিলিয়ে 10 লক্ষ লাগবে। সবকিছু মিলিয়ে নাকি শুধু হোটেল ভাড়া? খাওয়া দাওয়া আর হোটেল ভাড়া। এত কম খরচে কিভাবে সম্ভব? আগামী 1 সপ্তাহ সব কিছু হাফ নেওয়া হবে। কেন? হোটেলের মালিকের ছেলের জন্মদিন, তাই সব কিছু হাফ নিতে বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা কি পুরো টাকাটা এখন দিবেন না পরে? অর্ধেক এখন দিতে চাই। তাহলে অনেক ভালো হয়। এরপর অর্ধেক বিল দিয়ে চলে এলাম। দোস্ত, কপাল ভালো, এত কম খরচে এত ভালো হোটেল পাওয়া অসম্ভব। মোটেও অল্প টাকায় পাওয়া যায়নি। তুই আমাকে শেখাবি? এই ব্রেন নিয়ে হুমায়রার সাথে প্রেম করবি? কেন? এখানে আশিক ভাইয়ের হাত আছে। আশিক কিভাবে জানবে আমরা এই হোটেলে আসব? আমি বলেছিলাম সবচেয়ে বড় হোটেলে বিয়ে দেব, আর এটা বড়, আর আমার বাসার কাছে। তোর মাথায় তাহলে ঘিলু আছে বলতে হবে। চিন্তা করতে হয় পাগলা। ঠিক বলছিস। এরপর বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আমি একা একা বসে আছি। একদম পুকুর ধারে বসে আছি। এমন সময় জীবন এলো। এখানে বসে আছিস কেন? মন খারাপ নাকি? না। আপুর জন্য মন খারাপ নাকি? হুম। চিন্তা করিস না, আপু অনেক ভালো থাকবে রে। আশিক অনেক ভালো একটা ছেলে। আল্লাহ আপুর প্রতি যেন সহায় হন, আমিন। আমিও তাই বলি। এমন সময় সাদিয়া ও হুমায়রা এলো। আপনারা দুজন এখানে বসে কি এত চিন্তা করছেন? যদি বলি তোমার কথা চিন্তা করি, তাহলে কি রাগ করবে? আহারে, মনে হয় এখন বড় বাস দিবে, তাই মিষ্টি কথা। হুমায়রা, আই এম সরি। কেন? তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই। ভুলটা আমারই ছিল। আসলে এখানে ঝগড়া করার কথা ছিল আমার আর আমিরুলের, কিন্তু তোমরা দুজন ঝগড়া করলে। ভালোবাসার প্রথম নিশানা হলো ঝগড়া। কি যাতা বলছো? ঠিকই বলছি। আমিরুল, তুই আমার মনের কথা বলছিস। গাঁজা খাইছেন মনে হয়। এখনো প্রপোজ করিনি, ছেঁকা খাইনি তো নেশা করব কেন? মাথা ঠিক আছে তো? আগে ছিল, এখন আছে কিনা জানি না। আচ্ছা, আপনারা দুজন তো আপুর সাথে পড়ালেখা করতেন, তাহলে এমন হলো কেন? আপুর সে 1 ক্লাস নিচে থাকার কারণ কি? আমরা প্রথম বছর পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি, তাই 1 বছর বাদ দিছি। ও, এই কথা। ভালো। নীলা, তোমার কত বছরের বউ? 1 বছর। নীলার মুখে তোমার কথা শুনেছি অনেকবার, কিন্তু জানতাম না তুমি সেই আমিরুল। এখন তো জানেন। এখন আর ভুলবো না। আমিও। হুমায়রা, একটা কথা বলি, রাগ করবে না তো? বলো। আই লাভ ইউ। কি? আমি তোমাকে ভালোবাসি। সম্ভব নয়। কেন? আমার বিয়ে ঠিক হয়ে আছে। বিয়ে না হলেই হবে? তাই? কোনো সন্দেহ আছে? আমার জন্য কি করতে পারবেন? বেঁচে থাকতে পারবো। এই রাতের বেলা পুকুরে ঝাঁপ দিতে পারবেন? এটা কোনো ব্যাপার হলো? তুই সাঁতার জানিস? হুমায়রা জানে মনে হয়। আমিও জানি না। এত কিছু বলার নেই। এই বলে জীবন ঝাঁপ দিল। কিছুক্ষণ পর জীবন চিৎকার দেওয়া শুরু করলো। হুমায়রা, হুমায়রা, জীবন সাঁতার জানে না। ওকে বাঁচাও। তোমার জন্য ঝাঁপ দিছে, তুমি বাঁচাও। আমি সাঁতার কাটতে পারি না। প্রেমের মরা জলে ডুবে না। মরে গেলে সবাই এমনিতেই বেসে যায়,
এটা স্বাভাবিক, ওকে বাচ্চান। প্রেমের মরা ডুবে না, পারবো না। প্লিজ ওকে বাচ্চান। তাহলে বলো ওকে ভালোবাসবে? যে আমার কথায় জীবন ঝুঁকিতে ফেলতে পারে তাকে অবশ্যই ভালোবাসতে হবে। এরপর আমি ঝাঁপ দিয়ে জীবনকে তুলে আনলাম। এই জীবন, কথা বলো। আমি পেটে একের পর এক চাপ দিচ্ছি, কিন্তু কথা বলছে না। এমন সময় জীবন আমার হাতে একটা চিমটি দেয়। বুঝতে পারছি ও কি চাচ্ছে। হুমায়রা, একটা কাজ করতে হবে, তাহলে জ্ঞান ফিরবে। কি? জীবনের মুখের উপর মুখ দিয়ে ওর পেটে শ্বাস দাও। কি বলছেন? এছাড়া উপায় নেই, তাড়াতাড়ি করো। ওর শ্বাস নিঃশ্বাস স্বাভাবিক করতে হয়, তাই তোমাকে ওকে কিস করতেই হবে। শুধু লিপ কিস দিলে হবে না, ওর ফুসফুসে তোমার দেওয়া নিঃশ্বাস যেন যায়। এভাবে কয়েকবার করলেই শ্বাস নিঃশ্বাস ঠিক হয়ে যাবে। হুমায়রা, দেরি করিস না প্লিজ, তাড়াতাড়ি কিছু একটা কর। ঠিক আছে, করছি। এরপর হুমায়রা জীবনের মুখের ওপর কিস করে দিল। একবার মুখ দিয়ে জীবনের মুখ দিল। এরপর হুমায়রা জীবনের ঠোঁটের সাথে ঠোঁট লাগালো। কয়েকবার মুখ দিয়ে জীবনের মুখে দিল। তারপর জীবনের থেকে মুখ তুলে নিল। জীবনের জ্ঞান ফিরল। হুমায়রা, তুমি কি আমাকে পুকুর থেকে তুলেছ? আমার শরীর ভেজা, আর তুই বলছিস হুমায়রা তোকে তুলছে? আমি তোমাকে তুলিনি, আমিরুল তোমাকে তুলছে। হুমায়রা তোমাকে লিপ কিস দিয়ে তোমার জ্ঞান ফিরিয়েছে। তাহলে আমি আবার জ্ঞান হারাই। হুমায়রা, তুমি আমাকে আবার লিপস্টিক। মামার বাড়ির আবদার, পারবো না। কেন পারবে না? জানি না। হুমায়রা, তোমাকে আমি ভালোবাসবো এই কথাটা আমি গত কয়েকদিন আগেও চিন্তাও করিনি। আমি কোনো কিছু চিন্তা করিনি, এমনটা হবে তা ভাবতেই পারিনি। এখানে না এলে হয়তো আমাদের এই শত্রুতাটা ভালোবাসায় কখনো পরিণত হতো না। নীলাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আমার আমিরুলকে ধন্যবাদ দেওয়ার দরকার। ঠিক আছে, আমি নীলাকে ধন্যবাদ দিব, আর তুমি আমিরুলকে ধন্যবাদ দিবে। আর বন্ধুত্বের মাঝে কোনো সরি, ধন্যবাদ এইসব থাকে না, শুধু থাকে গালাগালি। তাহলে আমাদের মাঝে গালাগালি নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। আমি ওকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এমনিতেই আমার কাছে আমার একটা অংশ। এদিকে আমার সাদিয়ার কথা হচ্ছে। ওদের তো একটা কিছু হয়ে গেল, আপনার হবে কখন? আমি মুচকি এসে বললাম, এটা আমার কপালে নেই। ভেবেছিলাম রিলেশন করব, বাট নো পসিবল। বাট হোয়াই ইম্পসিবল? আমার পজিশনটা বুঝতে পেরেছি। রিলেশনে কোনো পজিশন লাগে না। ভালোবাসার প্রথম দিক দিয়ে না লাগলেও ভালোবাসাটাকে পূর্ণতা পাওয়ার জন্য না, ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার জন্য নিজের একটা পজিশন প্রয়োজন, যেই পজিশনটা আমার নেই। আমি তো তোমাকে বলিনি যে তুমি আমার জন্য কিছু করো, যখন চাকরি পাবে তখন করবে। তার জন্য অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করতে পারবো। এটা তোমার আবেগ, আবেগ এসব কথা বলতেছো। আমি জানি না, এত কিছু জানতে চাই না। তোমাকে এত অল্প সময়ের মাঝে ভালো লেগে গেছে। তুমি তোমার নিজের কথা না ভেবে, নিজের ফ্যামিলির কথা না ভেবে, আমি যদি তোমার ফ্যামিলির একজন হই, তুমি ঠিক আমার জন্য এমনভাবে ভাবলেই চলবে, আর কিছুই লাগবে না। সাদিয়া, তুমি তোমার অবস্থানটা দেখো, আর আমার অবস্থানটা নিয়ে একবার চিন্তা করো। তোমার ফ্যামিলি কখনোই মানবে না, আর আমি বা তোমার ফ্যামিলির কাছে কিভাবে বলবো? আমার বলার মতো কোনো যোগ্যতাই নেই। তুমি ঘুরিয়ে ফিরিয়ে এক কথাই বলছো বারবার। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? আমার চেহারা নিয়ে তোমার কোনো সমস্যা? আমার ভালোবাসা নিয়ে তোমার কোনো সমস্যা? আমাকে নিয়ে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমার সাথে রিলেশন করো না। আর আমাকে নিয়ে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কোনো টেনশন করবে না। আমি এমন কোনো রিলেশন চাই না যে রিলেশনের শুরুটা হবে গোলাপ ফুল দিয়ে আর শেষটা হবে চোখের জল দিয়ে। এখন কি আমাকেও জীবনের মতো পুকুরে ঝাঁপ দিতে হবে নাকি? এসব চিন্তা করে লাভ নেই, কপালে থাকলে এমনিতে আসবে। এখন গিয়ে ঘুমাও। ঘুম তো চোখে নেই। বিছানায় শুয়ে থাকলে এমনিতেই ঘুম আসবে। এমন সময় জীবন আর হুমায়রা এলো। দোস্ত, আমার তো বিয়ে ঠিক পর্যন্ত করে এলাম, তুই কতটা এগোতে পারলি? আমার পক্ষে সম্ভব নয় রে। কেন সম্ভব নয়? আসলে তোদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই নিজের অবস্থানটাই বলে গেছি। এসব কথা কি ছাদিয়া তোমাকে বলেছে? না। তাহলে সমস্যা কি? আমার তোর সাথে চলার মতো কোনো কোয়ালিটি নেই। এখন নেই মানে কি? সারা জীবন থাকবে না এটা কে বলছে? সাদিয়া তো ঠিকই বলেছে, সময় হলে সবই হবে রে পাগলা। আমি না হয় সেই সময়ের অপেক্ষা করি। শোন, এত কিছু ভাবিস না, আমিও এত কিছু ভাবিনি। আমার আর তোর মাঝে পার্থক্য কি জানতে পারি? তোর আর আমার মাঝে পার্থক্য অনেক। তোর জীবন কাটে এসির বাতাস খেয়ে,
পড়ালেখা শেষ হলে নিজের কোম্পানিতে জয়েন করবি, আর আমি চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষ কষ্ট পাক। এসব তোর মনের ভুল। আমি তোমার জন্য অপেক্ষা করব, আমার কোনো সমস্যা হবে না। আর আমার বাবা মা কোনো আপত্তি করবে না, আমার কথা তারা কখনোই ফেলতে পারবে না। তোমার কথা না হয় বা ঠিকই, কিন্তু আমার যদি কোনো যোগ্যতা না থাকে তাহলে আমাকে কেউই মেনে নেবে না। আমার জন্য কি তোমার মনের ভেতর একটুও জায়গা নেই? আছে। আমার ওই জায়গাটার জন্য রেখে দিও, আমি তোমার জন্য অপেক্ষায় থাকতাম। দোস্ত, কখনো বলিনি কাউকে ভালোবাসতে, কিন্তু এখন বলছি, ভালোবেসে দেখ, ঠকবি না। সাদিয়ার হুমায়রা চলে গেল। এখন চল, ঘুমাতে হবে। চল। তারপর ঘরে গিয়ে দুজনে চুপ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে জীবনকে সাথে নিয়ে বের হবার জন্য বললাম। নীলা আপু নিজের ইচ্ছে মতো শপিং করুক, আমরা না হয় অন্য দিকটা দেখি। ঠিকই বলেছিস, কিন্তু ওর সাথে একজন তো যেতেই হবে। হুমায়রা আর সাদিয়া যাবে, ওরা আজকে কাপড়ের দোকানে গিয়ে শপিং করুক, আর আমরা না হয় গহনার দোকানে যাব। আমি আবার কি শপিং করব? তোর নিজের ইচ্ছে মতো কর, এটাই ভালো হবে। আমার তো এসবে অভ্যাস নেই। আমরা দুজন তোর সাথে আছি তো। আমি আমিরুলকে ছাড়া যাব না। ঠিক আছে, সবাই মিলে চল। আমি গাড়ি চালাতে পারবো না। আমিরুল, তুই চালা দোস্ত। হুমায়রা, তুমি আর আমি পিছনে বসি, সাদিয়া আর আমিরুল সামনে বসুক। আমি সাদিয়া আর নীলার পেছনে বসি, তোমরা দুজন সামনে বসো। ও যখন বলেছে তাহলে তোরা দুজন পিছনে বস। শপিং করার জন্য ওদের তিনজনকে একসাথে যেতে বললাম, আর আমরা ছেলে দুজন আলাদা হলাম। দোস্ত, আমার একটা ইচ্ছা আছে। কি হচ্ছে? সাদিয়া আর হুমায়রা সবকিছু আমি কিনে দেব। হুমায়রারটা করে দে। তাহলে তুই সাদিয়াকে শপিং করে দে। ঠিক আছে। হুমায়রার জন্য লাল একটা শাড়ি কিনলো জীবন, আমি নীল একটা শাড়ি কিনলাম। কিছুক্ষণ পর ওরা ওদের শপিং শেষ করে এলো। হুমায়রা, এটা তোমার জন্য। এইটাতে কি আছে? নিজের চোখে দেখে নাও। হুমায়রার ব্যাগ থেকে শাড়িটা বের করে দেখলো। কিরে, তুই কিছু কিনতে পারলি না? এটা সাদিয়ার জন্য। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি, দিবি? এ নাও সাদিয়া। ধন্যবাদ, এটা তোমার জন্য। এরপর আরো কেনাকাটা করলাম। দুপুরে খাওয়ার সময় হয়ে গেল। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি। চলো। এরপর আর কি, খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম। কে কি খাবে অর্ডার করো। বিফ বার্গার, কোকা কোলা, চিকেন বার্গার, কোকা কোলা, পিৎজা। আমিও চিকেন বার্গার, কোকা কোলা, পিৎজা। আমিও। আমি তো হুমায়রার পছন্দের খাবার খাবো। এরপর খাবার চলে এলো। খাওয়া দাওয়া করছি, এমন সময় নীলার ফোন বেজে উঠলো। হ্যালো, আপনি কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। আপনি এখন কোথায়? আমি আপনার পিছনে। ও, তাহলে পিছনেই থাকেন। কেন? সামনে এলে তো আপনাকে খেয়ে ফেলবো। ও, তা কিভাবে খাবেন? এখানে আসেন। 1 মিনিট। এরপর আসি গেল। কেমন আছো সবাই? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। হাতে করে খাবার নিয়ে এসেছিস দেখছি, তা কি নিয়ে এসেছিস? যা আছে তাই। আরে দেখ, নীলা আপুর সাথে মিল রেখেই খাবার আনছে, হালায় বউ পাগল। সবাই হাসাহাসি শুরু করে দিল। নীলা লজ্জায় লাল হয়ে আছে। আমি এখন বাড়িতে চলে যাই। কেন, সমস্যা কি? খাওয়া দাওয়া শেষ করেন সবাই। আমি তো যেই তালে কথা বলছি সেই তালেই খাচ্ছি। তোমার মতো সবাই না। আমার মতো হতে গেলে ট্যালেন্ট লাগে। আইছে রে আমার ট্যালেন্টওয়ালা, ট্যালেন্টের চোখে পুকুরে জাপ দেয়। সবাই মিলে আবারও হাসাহাসি শুরু করে দিল। আশিক ভাই, আপনি কি একা আসছেন? হ্যাঁ, এখানে এসেছিলাম জুয়েলারি দোকানে অর্ডার দিতে। আমরা খাওয়া দাওয়া শেষ করে জুয়েলারি দোকানে যাব। কোথায় যাবে? এখানে যেটা ভালো আছে সেটাতেই যাব। নীলার সব গহনা তো আমি কিনবো ভেবেছিলাম। আপনার মন চাইলে কিনবেন, কিন্তু আমার বোনকে তো আমি খালি হাতে পাঠাতে পারি না। তোমার যা ভালো লাগে করো, আমার কোনো ইচ্ছা তো তুমি পূর্ণ করতে দিলা না। আমি ভেবেছিলাম আমার উপার্জন করা টাকার কেনা জিনিসপত্র দিয়ে বউকে সাজিয়ে ঘরে তুলবো। ভাই, আপনার যেমন ইচ্ছা আছে, আমাদেরও তো ইচ্ছে করে। ঠিক আছে, তবে বিয়ের দিন আমারগুলো পড়তে হবে। অসম্ভব। সমস্যা কি? এটা তো স্বাভাবিক নয়, তাই আর কি। আপনি কি চান বিয়ের পর আমার বোন আপনার বাড়িতে মাথা নিচু করে থাকুক? তাহলে আপনার কথা রাখার চেষ্টা করব। আমিরুল, তোমার সাথে কথাই পেরে ওঠা অসম্ভব। তাহলে চেষ্টা করবেন না। আমি যখন ঠেকে যাব তখন বলবো, তখন না হয় আমাকে হেল্প করবেন। ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে জুয়েলারির দোকানে গেলাম। অনেক ঘুরে ফিরে গহনা কেনা হলো। এখন বাড়িতে আসার সময়
চলো আমি তোমাদেরকে বাসায় পৌঁছে দেই। আমরা গাড়ি নিয়ে আসছি। ও, তাহলে এক কাজ করো, তোমার 4 জন তোমার গাড়িতে করে যাও, আমি না হয় নীলাকে নিয়ে যাই। এটা কেমন কথা? আপু যাও, সমস্যা কি? আমার লজ্জা করে, আমি যেতে পারবো না। তুই গেলে আমাদের সুবিধা হবে। মানে কি? আমরা 4 জন মিলে কথা বলে যেতে পারতাম আর কি। ঠিক আছে, যাব। চলেন তাহলে যাই, কি আর করার। তবে এখান থেকে সোজা বাড়িতে যেতে হবে। ঠিক আছে চলো। এরপর দুজন মিলে চলে গেল। চল এখন আমরাও যাই। কি বলিস তুই? আমি তো হুমায়রাকে নিয়ে পার্কে যাব। হয়েছে কাম, কিন্তু আমরা তো বাড়িতে যাব। আমাদের সাথে চল, কোনো সমস্যা নাই তো। আমরা দুজন গিয়ে কি করব? তুই আমাদের সাথে গিয়ে দেখ কিভাবে প্রেম করতে হয়। লাগবে না। তাহলে আমরা দুজন রিক্সা নিয়ে চলে যাই। এটা কেমন জানি দেখায়। না ভাই, আমাকে বাড়িতে যেতেই হবে। তোর জন্য প্রেম করতে পারলাম না। বাড়িতে চল, দেখি কি আছে বাড়িতে। এই কি, আপনারা যাবেন কেন? আমি তো চাইছিলাম আমরা দুজন রিক্সা দিয়ে যাব। এটা আবার কেমন কথা? ঠিকই বলছি। এই তোমরা দুজন যাও, যেখানে ইচ্ছা যাও। আর আমিরুল, তুমি আমার সাথে বসে রিক্সা দিয়ে যাবে। সমস্যা কি তোমার? সাদিয়া রেগে বলা শুরু করলো। তোর বন্ধু প্রেম করতে পারে আমার বান্ধবীর সাথে, আমার সাথে তুই করবি, সমস্যা কি তোর? আমি কি দেখতে খারাপ নাকি? এত দাম দেখানোর কি আছে? আমার কি নেই বলতো? আমাকে কি ভালোবাসা যায় না? আমি ঢুক গেলে বললাম, হঠাৎ করে মন রেগে গেলে কেন? তোর সাথে আর ভালোভাবে কথা বলতে পারবো না। এখন রিক্সায় ওঠ, একদম কথা বলবি না। ঠিক আছে। সাদিয়া একটু আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, আই লাভ ইউ। শুনছি। শুনছর, তাহলে উত্তর দে। উত্তর দেওয়ার জন্য কি আলাদাভাবে বলতে হবে নাকি? এখন আমার পক্ষে সম্ভব নেই, কিছুদিন পর জানাবো। আমি আর একবার বলবো, যদি না বলিস তাহলে আমার চেয়ে খারাপ তুই জীবনেও দেখবি না। এইটা তো রীতিমতো পুরুষ নির্যাতন করা হচ্ছে, ইভটিজিং করা হচ্ছে। আমি এখন বলছি আই লাভ ইউ, উত্তরটা দে এখন। আমি মাটিতে থেকে আকাশের সাথে হাতে নেওয়ার স্বপ্ন দেখতে পারি না। এটা কি করলে তুমি সাদিয়া? এখন ছাদিয়ার মাথা গরম হয়ে গেছে, ওকে কিচ্ছু বলো না, না হলে তোমার গালেও ওর হাত চলে আসবে। না না, আমি থাপ্পড় খেতে চাই না। এই চলো চলো, দুজন মিলে পার্কে যাই। এখন চল আমার সাথে। চলো। এরপর রিক্সা নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম। আমি 2 হাতে 2 গালে চেপে ধরে আছি। একটু পরপর সাদিয়া আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। তোর কি 2 গাল ভেঙে গেছে নাকি? এখন আরো 2টা দিব নাকি? না না, আমি হাত ছেড়ে দিচ্ছি। এরপর 2 হাত নিচে নিয়ে চলে এলাম। আর কোনো কথা বললাম না। বাসায় এসে ব্যাগগুলো দিয়ে আমি বের হয়ে চলে এলাম। কোনো কিছু ভালো লাগছে না, কি করব? শেষমেশ মেয়েরাতের থাপ্পড়। জাতি জানলে কি বলবে? জাতির কথা বাদিয়ে দিলাম, পাঠক বাইরে কি বলবে? জীবন তো ভয়ে কোনো কথাই বললো না। রাত এখন 1টা বাজে। বাসায় সবাই চিন্তা করছে মনে হয়। আর আমি এদিকে একা একা বসে আছি গাছের নিচে। মোবাইলটা অন করলাম, দেখি কল আর SMS এর ছড়াছড়ি। মা কল দিয়েছে 50-এর উপরে, নীলা দিছে, আর হুমায়রাও দিছে, জীবনও দিয়েছে। সাদিয়া তো 100 কল আর SMS করেছে, প্রায় সবগুলো SMS-এই সরি লেখা। এমন সময় আবারও সাদিয়ার কল। কোথায় তুমি? তোমাকে আন্টি, জীবন, আমি, হুমায়রা, নীলা সবাই খোঁজাখুঁজি করছি। আমি তো একটু একা বসে আছি, এত টেনশন করার কি আছে? সরি, আর এমন ভুল হবে না। আমার রাগ উঠলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সত্যি দুঃখিত আমি, প্লিজ ক্ষমা করে দাও। না, আমি কিছু মনে করিনি। এখন বাসায় আসো, সবাই টেনশন করছে। হ্যাঁ, আমি আসছি। 10 মিনিটের মধ্যে আসবে। ঠিক আছে। এরপর বাড়িতে চলে এলাম। কি হয়েছে তোর? রাত পর্যন্ত বাইরে কি করিস? কিছু না। আমাকে সাথে নিয়ে যেতে পারতি তো। বাসায় তোমার জন্য সবাই টেনশন করছিল, তুমি কি তা জানো? আমার সাথে আয় তো, আগে খাওয়া দাওয়া করে নে, তারপর তোর সাথে আমার কথা আছে। চল। চলো খাওয়া দাওয়া করে নাও, না খেয়ে থেকো না। আপু একটা কথা বলি। কি কথা? আমারও ক্ষুধা লেগে গেছে। আসো, সমস্যা নেই। হুমায়রা আয়। আমি তো এখন কিচ্ছু খেতে পারবো না, আন্টিকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করেছি। এখন খাওয়া দাওয়া করে আয়, আমি ঘুমাতে গেলাম। নীলা, খাবার খেয়ে ঘুমাতে আসিস। ঠিক আছে মা। এবার আমি, জীবন, নীলা সাদিয়া খেতে বসলাম। কি হয়েছে এবার বলো? আরে তেমন কিছু না, স্বাভাবিক বিষয়। এসব কথা না বললে হয় না নাকি? আমি মোটামুটি নিশ্চিন্ত যে কিছু একটা হয়েছে। আসলে আমার তখন মাথা ঠিক ছিল না।
কি হয়েছে তখন? তোর তো মাথা নষ্ট হয়ে গেলে কাউকে চিনিস না। তেমন কিছু না, আমাকে কড়া কয়েকটা কথা বলেছে। সাদিয়া খুব ভালো একটা মেয়ে। আমার জানা মতে কোনো ছেলের সাথে রিলেশন করেনি। ওকে কষ্ট দিস না। ও মা, আমি আবার কবে কষ্ট দিতে গেলাম? সাদিয়া খিদে একদম সহ্য করতে পারে না, কিন্তু আজকে তো কিছুই খেলো না। তার কোনো কারণে তো অবশ্যই আছে। সাদিয়া, তুমি আজকে খাওয়া দাওয়া করনি? না, মানে মনটা ভালো ছিল না। নীলা আপু, চলো আমরা দুইজন এখান থেকে চলে যাই, ওরা কথা বলুক। মানে? সাদিয়ার দিকে যেভাবে তাকিয়ে আছিস, কি খাচ্ছিস সেই দিকে খেয়াল কর। কি বলছো এসব? কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে বসে আছি। পিছনে পিছনে সাদিয়া এলো। সরি। কেন? আসলে আমার মাথা গরম হয়ে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ঠিক আছে, সমস্যা নেই। এখন তাহলে বলো আই লাভ ইউ। আবার শুরু করলে তুমি? আমি কি তোমার উপযুক্ত নয়? মজা করো কেন? তুমি আমার সব দিক দিয়ে উপযুক্ত, কিন্তু আমি যে তোমার উপযুক্ত নই। ভালোবাসা এসব থাকে না, কে কেমন তা দেখা হয় না। আমি তো সিনেমার কোনো হিরো নই যে সব কিছু করে ফেলবো। হ্যাঁ, নায়ক জসিমের সেই ঠেলাগাড়ি আমার কাছেও নেই যে আমি হঠাৎ করে ঠেলাগাড়ি চালিয়ে বড় লোক হয়ে যাব। আমি যদি আমার পরিবারকে বোঝাতে পারি তাহলে তোমার কি কোনো সমস্যা আছে? আমি তো তোমার করুণার পাত্র হতে চাই না। আমার মনে হয় তুমি আবার আমার থাপ্পড় খেতে চাচ্ছ, তাই এত কথা বলছো। একটু ভেবে দেখি। এখনই বলতে হবে? ঠিক আছে, যাও, আই লাভ ইউ। যাও, আই লাভ ইউ মানে কি? ভালোভাবে বলতে পারো না? ঠিক আছে, ভালোভাবেই বলছি, আই লাভ ইউ। আমাকে জড়িয়ে ধরে বলো। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে ভালোবাসো না? এই তো 1 মিনিট আগেই বললাম ভালোবাসি, ভুলে গেলে নাকি? তাহলে জড়িয়ে ধরতে এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা তো পাবার কথা আমার। আমি জড়িয়ে ধরেই বললাম আমি তোমাকে ভালোবাসি। সাদিয়া বলল আমি তোমাকে ভালোবাসি। এখন ছাড়ো। সাদিয়া আমার হাত ধরেই বলল, এই চাঁদ তারা ও খোলা আকাশকে সাক্ষী রেখে বলছি, কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব তোমাকে আপন করে রাখার জন্য। আজকে পুরো রাত বসে কথা বলবো। সকালে কাজ আছে, এখন ঘুমোতে যাও। না, আজকে কথা বলি। পরে কোনোদিন কথা হবে। ঠিক আছে। চলো এখন ঘুমোতে যাই, আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, চলো। এরপর সাদিয়া ওর রুমে চলে গেল, আর আমি আমার রুমে যেতেই জীবন বলতে শুরু করলো, সেই তো রাজি হলি, মাগার বাট না খেয়ে। তাতে তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে? এত রাত পর্যন্ত জেগেছিস কেন? হুমায়রার সাথে কথা বললাম, একটু আগে বাবা ফোন করেছিল, হুমায়রার কথা বললাম। আঙ্কেল কি বলল? ওর বাবাকে আমার বাবা চেনে। তাহলে তো ভালোই হলো। ওর বাবার সাথে আমার বাবা কথা বলবে। বাহ, মিষ্টি খাওয়া তাহলে? খাওয়াবো, চিন্তা করিস না তো। মিষ্টি খাওয়াবে এই জন্য আমি চিন্তা করব কেন? ঘুমাবি কখন? এই তো এখন। ঘুমা, কোনো সমস্যা নেই, দিনের বেলা দেখা যাবে। এরপর একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে জীবনকে সাথে নিয়ে মামার বাড়িতে গেলাম। যদিও আগে মোবাইল করে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে সরাসরি দাওয়াত না দিলে হয় না। মামার বাড়ি দাওয়াত দিয়ে, ফুপুর বাড়িতে দাওয়াত দিয়ে রাতে বাড়িতে এলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবারও ঘুম দিলাম। এভাবে একটা একটা করে দিন কেটে গেল। আগামীকাল গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। বাড়িতে মোটামুটি অনেক মেহমান। গায়ে হলুদের জন্য কাপড় কিনতে যাব। জীবন আয়, গায়ে হলুদের কাপড় কিনতে যাব। এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, তুই বরং সাদিয়াকে সাথে নিয়ে যা। ঠিক আছে, তুই সাথে চল। তুই কি কিছুই বুঝিস না? এর মাঝে আমাকে টানিস না। ঠিক আছে, সাথে চলো। তুমি একটু সময় দাও, আমি রেডি হয়ে আসি। বেশি সময় নিও না। এরপর যে রুমে গেল আর ফেরার নাম নেই। আমি তো ডেকে যাচ্ছি, আধা ঘন্টা পর এলো। চলো। কোথায়? গায়ে হলুদের কাপড় কিনতে। তোমার জন্য অপেক্ষা করতে করতে ভুলেই গেছি যে গায়ে হলুদের কাপড় কিনতে যাব। সরি, এবার চলো। ঠিক আছে, চলো। এরপর সাথে আর আমি বাইরে আসছি আর গল্প করছি। এত দেরি করলে কেন? এই প্রথম তোমার সাথে একা বাইরে যাচ্ছি, একটু অন্যরকম ব্যাপার স্যাপার আছে না? আমাকে দেখতে কেমন লাগছে? ল ঢেল চলে কোন রকম? সত্যি করে বলো। আমি মনে মনে বলি, তোমাকে অনেক সুন্দরী লাগছে। এতটাই সুন্দরী লাগছে যে আমি গায়ে হলুদের কাপড় কেনার কথাই বলে গেছি, আর তুমি আমাকে বলছো তোমাকে কেমন লাগছে। ও, বুঝতে পারছি, তাহলে আমাকে মনে হয় ভালো লাগছে না। তুমি একটু দাঁড়াও, আমি এই কাপড়টা পাল্টে আসি। না, এটা দিয়ে তোমাকে অনেক সুন্দরী লাগছে। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। আগে বলনি কেন? হঠাৎ করে সামনে যদি একটা পরি আসে তাহলে কি আর কথা বলা যায়, নাকি চমকে যায়? তা তুমি কি বোঝো না? তুমি একটু বেশি বলছো। মোটেও না,
কথা বলতে বলতে চলে এলাম। ঘোরাঘুরি করতে করতে আমার জীবন শেষ হবার পালা, কিন্তু ওর জিনিস কেনার হয় না। একটা জিনিস একটা দোকান থেকে কিনছে, কি আজব। যাই হোক, অনেকক্ষণ পর শেষ হলো। কিছু কি খাবে? অনেক ক্ষুধা লেগেছে, খেলে মন্দ হয় না। শর্ত আছে কিন্তু। কি শর্ত? খাওয়া দাওয়ার বিল কিন্তু আমি দিব। এটাই কেমন কথা? এটাই কথা। আগে বলো তুমি কি রাজি? ঠিক আছে, রাজি। চলো তাহলে। এরপর দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এলাম। পুরো বাড়িতে লাল নীল রঙের ঝাড়বাতি লাগানো হয়েছে। সবাই অনেক খুশি, এত বড় করে বিয়ে। আমরাও খুশি, তাছাড়া ছেলেটাও ভালো, অনেক সুখে হবে। কিন্তু এর পরেও একটা কষ্ট কাজ করছে। বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি থেকে চলে যায়, মরার আগ পর্যন্ত স্বামীর বাড়ির সদস্য হয়ে যায়। আমিরুল, এইদিকে আয় তো বা। কি হয়েছে? আশিক এসেছে, বাহিরে একটু ভিতরে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। বাইরে গিয়ে দেখি আশিক ভাই দাঁড়িয়ে আছে। কেমন আছেন? ভালো আছি, এইগুলো তোমাদের জন্য। আগে ভেতরে চলেন, পরে সব কথা হবে। বিয়ের আগে যেতে পারবো না? নীলাকে দেখতে মন চাইলে চলুন, না চাইলে চলে যান, আমার কি। মানে এসেছি তো সেই কারণেই। ভূমিকা রাখেন, এখন ভেতরে চলেন। কে কি বলবে তার চিন্তা করছি। মুখে রুমাল দিয়ে ঢেকে রাখেন, আর আমরা কয়েকজন ছাড়া আপনাকে তো তেমন কেউ চেনে না। ঠিক বলছো, চলো। এরপর আশিক ভাইকে ভেতরে নিয়ে বসিয়ে দিয়ে এলাম। 5 মিনিট পর আবারও ডাক পড়লো। আবার কি? ও এখন চলে যাবে, একটু এগিয়ে দিয়ে আয়। ঢং, নিজে গিয়ে দিয়ে আয়। প্লিজ জানা। একটু এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, আসেন। এরপর আবারও এগিয়ে দিয়ে এলাম। সব কাজ মোটামুটি শেষের দিকে। এমন কেউ কি আছে যারা এখনো আসেনি? তোর পরিবারের কেউ এখনো আসেনি? আসবে বিয়ের দিন বাবা, আসবে। ঠিক আছে। আচ্ছা, সাদিয়া ও হুমায়রার বাবা মা কি আসবে না? আমি জানি না। তুই একবার জিজ্ঞাসা করে আয়। ঠিক আছে। এরপর সাদিয়ার হুমায়রাকে ডাক দিলাম। কিছু বলবে? তোমাদের পরিবার থেকে কেউ আসেনি? বাবা তো আসতে পারবে না, কিন্তু মা আসবে বিয়ের দিন। বাবা বিদেশে গেছে, মা আসবে। ও ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। সারাদিন তো দৌড়াদৌড়ি করলে, এখন একটু রেস্ট নাও। একটু পর তো ঘুমাবো। এখন 1 ঘন্টা রেস্ট নাও। এই সময় রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটা দিনে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, সেদিকে খেয়াল করেছো? না। আমার বয়ফ্রেন্ড হয়েও নিজের খেয়াল রাখো না। মাঝে মাঝে তুমি অনেক অদ্ভুত কথা বলো। জানি, তা আমি। তাহলে এমন কথা বলো কেন? নিজের দিকে একটু খেয়াল রাখতে হয়। তাও ঠিক বলছো। আচ্ছা, আমাদের বিয়ে কি কমিউনিটি সেন্টারে হবে নাকি 5 স্টার হোটেলে হবে? যে কপাল, মনে হচ্ছে পালিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা, বিয়ের পর কি হয়? সংসার হয়। বাচ্চা হয় না? এই তো আবার শুরু করে দিলে। বলো না প্লিজ, আমার অনেক জানতে ইচ্ছে করছে। বাচ্চা তো বিয়ের পরেই হয়। আচ্ছা, কি করলে বাচ্চা হয়? আদর করলে। ও কিভাবে আদর করে? আমার মাথা নষ্ট করো না প্লিজ। আনরোমান্টিক একটা। তুমি তো রোমান্টিক, তাই না? কোনো সন্দেহ আছে? না, একজন রোমান্টিক হলেই হবে, দুজনের রোমান্টিক হতে হয় না। আগামীকাল তো গায়ে হলুদ, কি রঙের জামা পরবে? হলুদ রঙের। ও, আমিও তো হলুদ পরবো। আচ্ছা, বিয়ের দিন কি রঙের জামা পরবে? যে রঙের কাপড় কিনে দিয়েছো সেই রঙের জামা পরবে, তাহলে পরবো। সত্যি তো আমার দেওয়া জামা পরবে? পরবো। এই চলো না, দুজন একটু ঘুরে আসি। এখন এখান থেকে যাওয়া কি সম্ভব বলো? একটু পর তো ঠিকই যেতে হবে। কোথায়? তোমার বোনের জন্য সব কিছু কেনাকাটা করেছো, কিন্তু ফুল কেনা হয়নি। ফুল তো আগামীকাল কিনতে হবে। এক্ষুনি কিনে আনতে হবে। নষ্ট হয়ে যাবে তো। নষ্ট হবে না, গোলাপ ফুলের কলি কিনে আনতে হবে। সারা রাতে তা ফুটে ফুল হয়ে যাবে। আমি তো এসব কিছু জানি না। ও, মেহেদিও কেনা হয়নি। আগে বললে না কেন? খুঁজে খুঁজে বের করতে হবে তো। এখন দেখো আর কি কি বাকি আছে। দেখেছি, শুধু মেহেদি ও কাঁচা ফুল। ঠিক আছে, আমি একটু পর যাব। আমিও যাব। তোমার যেতে হবে কেন? আহারে, তুমি ঘুরে ফিরে আসবে, আমি এখানে একা একা থাকবো কেন? বাড়িতে তো সবাই আছে। তুমি তো থাকবে না, তাই না? ঠিক আছে, সাথে যেও। এমন সময় জীবন এলো। হোটেলের টাকা এখন দিতে হবে? তুই কি একাই যাবি নাকি আমিও সাথে যাব? আজকে দিতে হবে? ঠিক আছে, আমি আর সাদিয়া যাব। তাহলে এখনই বের হয়ে যা। ঠিক আছে। সাদিয়া, তুমি কিভাবে যাবে? মোটামুটি রেডি তো আছি। তাহলে চলো। আগে টাকা নিয়ে আসো। ও তাই তো। এরপর রুমে গিয়ে টাকা নিয়ে এলাম। চলো। দুজন মিলে একটা রিক্সা নিলাম। খোলা বাতাসে ওর চুলগুলো উঠছে, অনেক সুন্দর লাগছে ওকে। মনে হচ্ছে যেন স্বর্গের একটা পরী নেমে এসছে। কি দেখছো? পরী দেখি। আহারে, আগে কখনো দেখোনি? দেখছি, কিন্তু এভাবে কখনো অনুভব করিনি।
আমি একটা কথা কই। কি কথা? নতুন নতুন যখন আমি বিয়া করছিলাম তখন একটা রিক্সা নিয়ে পুরা শহর ঘুরছিলাম। আজকে আন্নে গড়ে দেইকা সেই কথাই মনে পড়ে গেল। বাহ, দারুণ তো। নতুন বউ নিয়ে পুরো শহর ঘোরা, মনে হয় আপনি অনেক রোমান্টিক একজন মানুষ। আমার বউ তাই কয়। প্রেম করে বিয়ে করছেন নাকি? আমি তো রিক্সা চালাইতাম, ও একটা বাড়িতে কাম করতো, তখন ওরে দেখতাম। এইভাবে কখন যে ভালোবাসা ফেলাইছি বুঝতেই পারি নাই। তা আপনার ছেলে মেয়ে কয়জন? বেশি না, আমি আবার বাচ্চা কাচ্চা পছন্দ করি না। কতজন বলবেন কি? একজন মনে হয়। বলেন শুনি। রিক্সাওয়ালা একটা হাসি দিয়ে বলল, মাত্র 8 জন। আমার তো আরো 4টা বাচ্চা হইলে ভালো লাগতো। 8 বাচ্চা? তাও আরো 4টা দরকার আপনার? একটা ফুটবল টিম যদি না বানাইতে পারি তাইলে আমি আবার কেমনে পুরুষ মানুষ। আচ্ছা রাখেন, এখন আমরা চলে আসছি। এরপর ভাড়া মিটিয়ে হোটেলে যেতে লাগলাম। ম্যানেজারের রুমে গিয়ে ঢুকলাম। আজকে একটা মহিলা ম্যানেজার। স্যার, কিভাবে হেল্প করতে পারি? আগামী পরশুদিনের জন্য আমাদের বুক করা। আগে কথা ছিল অনুষ্ঠান শেষ করে দেওয়ার জন্য, কিন্তু এখন বলছেন আগে দেওয়ার জন্য, তাই দিতে এলাম। সরি স্যার, আমাদের এখান থেকে অগ্রিম নেওয়ার জন্য মালিক বলেছে, তাই নিচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই। এরপর সাদিয়াকে বললাম ব্যাগ থেকে টাকাগুলো বের করে দিতে। উনি টাকাগুলো গোনার পর একটা রসিদ দিল। এরপর আমরা দুজনেই চলে এলাম। তুমি মেয়েটার দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? কখন? তোমার চোখ দুইটা তুলে ফেলবো। ঠিক আছে, সমস্যা নেই, আর চাইবো না। এরপর রিক্সা নিয়ে আবার ফুলের দোকানে গিয়ে ফুল কেনার জন্য গেলাম। ওই দোকানে বেশি ভালো ফুল আছে। সাদি একটু তাকিয়ে দেখলো। ওই দোকানের ফুলগুলো বেশি সুন্দর লাগছে, চলো। দোকানে গিয়ে ঢুকলাম। এবার ফুল দেখছি, এমন সময় সাদিয়া বলছে, চলো এখান থেকে কিনবো না। কেন? দোকানে তো অনেকগুলো মেয়ে কাজ করে, দেখো না? তাতে আমাদের কি? যেখানে মেয়ে আছে সেখানে তোমাকে যেতে হবে না। ঠিক আছে চলো। একটা মেয়ে এসে বলল, স্যার, কোনো সমস্যা হয়েছে? না, আসলে আমাদের একটু অন্যরকম ফুল দরকার। এখানে সব ধরনের ফুল আছে, সমস্যা নেই, পছন্দ করেন। সরি, আমাদের পছন্দ হচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই, চলো। এবার আবার এক দোকানে গেলাম। সেখান থেকে ফুল কেনা হলো। এবার মেহেদি কেনা হলো। চলো রিক্সা নেই। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, দুজন মিলে একটু হাঁটি, আমার কাছে অনেক ভালো লাগছে। বাড়িতে যাওয়াটা কিন্তু জরুরি। প্লিজ একটু হাঁটি। ঠিক আছে। দুজন মিলে আস্তে আস্তে হাঁটছি। আচ্ছা, তুমি আমার জন্য কি কি করতে পারবে? কেন? এমনি। জানাটা কি খুব জরুরি? তোমার জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। তোমাকে হয়তো বা বড় কোনো বাড়িতে রাখতে পারবো না, দামি কোনো গাড়িতে নিয়ে ঘুরতে পারবো না, বাজারে সবচেয়ে দামি কোনো জিনিস এনে দিতে পারবো না, কিন্তু আমার সবটা তোমাকে দিতে পারবো। আমি চাই না তুমি আমার জন্য এইসব কিছু করো। আমি চাই তুমি তোমার প্রতিদিনের কাজ থেকে আমার জন্য আলাদাভাবে একটা সময় বের করে দিবে। আমার জন্য দামি কিছু আনতে হবে না, কিন্তু বাসায় ফেরার সময় প্রতিদিন ফুল নিয়ে আসবে। দামি কোনো গাড়িতে নয়, মাঝে মাঝে রিক্সায় করে দুজন মিলে ঘুরোঘুরি করব। এতটুকু হলেই আমার চলবে। ঠিক আছে, এসব আমি পারবো। এখন তাহলে রিক্সা নেওয়া যাক। আর একটু হাঁটলে সমস্যা কি? বাসায় তো কাজ আছে, তুমি কি বুঝতে পারো না? ঠিক আছে। এরপর রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। এত সময় লাগে? একটু বেশি সময় নিয়ে ফেলেছি মনে হয়। ওই তো, আমার জন্য তো আর যায়নি, গিয়েছে অন্যজনের জন্য। দূর। ঠিক বলছি। জানি না। আপু, শুধু শুধু বেচারাকে লজ্জা দিও না। তুই ঠিকই বুঝতে পারছিস, কিন্তু এতে আমার আপন বোন হয়েও বুঝতে পারছে না। শোন, আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু তুই আমাকে বুঝতে পারছিস না। এমন সময় মা এলো। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করো, বাড়িতে অনেক মেহমান, তোমাদেরকে ঠিক মতো সময় দিতে পারছি না, কিছু মনে করো না। আন্টি, কি যে বলেন। হয়েছে, এবার খাওয়া দাওয়া শেষ করে নাও সবাই। এখন তাহলে খাওয়া দাওয়া করা যাক। নীলা, তুই চল, সবাই মিলে খাবো। ঠিক আছে, চল। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে উঠে দেখি হারামি জীবন সাথে নেই। কিরে, কই গেছে ও? ভাবলাম হয়তো প্রসাব করতে গেছে, কিন্তু এত সময় লাগার তো কথা না। বাইরে গিয়ে দেখি হুমায়রার সাথে কথা বলছে। কিরে জীবন, এত রাতে কথা বলতে হয়? ঘুম ধরছে না, তাই চলে এলাম। হুমায়রা, তোমার কি ঘুম ধরে না? আমার তো অনেক ঘুমে ধরেছে, আপনার বন্ধু 100 ফোন করে ডেকে আনছে। মিথ্যা কথা, মাত্র 41 কল দিয়েছি, 100 কল দেইনি। এখন তাহলে বাদ দে ভাই, আমার চোখে ঘুমের বন্ধা বয়ে আসছে, আমি মনে হয় এখন ঘুমের চোটে পড়েই যাব। তোর ঘুম না এলে ফোন টিপতে পারিস,
ওকে কেন ডেকে আনলি? ভাই এতক্ষণ ভালোভাবেই কথা বলছিল, কিন্তু এখন তুই আসাতে এমন করছে। আগামীকাল কথা হবে, এখন গেলাম। ঠিক আছে। এবার আবারও ঘুমাতে এলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। চারদিকে বিয়ের আমেজ শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের ছোটাছুটি বুঝিয়ে দিচ্ছে বিয়েবাড়ির আনন্দ কেমন। যাই হোক, এমন সময় মাইশা এলো, আমার মামাতো বোন। ভাইয়া কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? আচ্ছা তুমি কি আমাকে তুমি তুমি করে বলতে পারো না? তুমি তুমি করে বললে কি হবে? কিচ্ছু হবে না, কিন্তু আমি অনেক খুশি হব। ঠিক আছে, সমস্যা নেই। বলো কখন এলে? গতকাল বিকালে এসেছিলাম, কিন্তু এসে দেখি তুমি বাসায় নেই। ও ভাইয়া, তোমার জন্য একটা উপহার আছে। কি উপহার? এখন দিব না, পরে। এখন বলে রাখো, পরে দিও। না, বলাও যাবে না। তোর উপহার তোর কাছে রাখ। আচ্ছা, আমি তোমাকে এখনই দিচ্ছি। ধন্যবাদ। এরপর রুমে গিয়ে একটা প্যাকেট নিয়ে এলো এবং বলল একটু আড়ালে যেতে। ওর সাথে পুকুর ধারে গেলাম। তোমার চোখ বন্ধ করো আর হাতটা আমার দিকে উপর করে রাখো। ঠিক আছে। এরপর চোখ বন্ধ করে হাত একটু উঁচু করে ধরে আছি। হাতে কিছু একটা পেঁচিয়ে দিল। এবার চোখ খুলো। আমি চোখ খুলে দেখি হাতে সুন্দর একটা ঘড়ি পরিয়ে দিয়েছে। বাহ, দারুণ তো, ঘড়িটা অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। ঘড়িটা সত্যি অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর যে ঘড়িটা দিল সে কি সুন্দরী না? অবশ্যই, তুই অনেক বুদ্ধিমতী আর গুণবতী একটা মেয়ে। সত্যি? সত্যি সত্যি সত্যি। কোথায় গিয়েছিলে তুমি? পুকুর ধারে। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তুমি এদিকে ব্যবস্থা না করে পুকুর ধারে গিয়ে বাতাস খাচ্ছ? আর তোমার হাতে এটা কার ঘড়ি? এই ঘড়িটা তো আমার। ও ঠিক আছে, এখন কাজ করো। ঠিক আছে। দোস্ত, আমার একটা রিকোয়েস্ট আছে। কি? না থাক, পরে বলবো। ঠিক আছে। রাতে মনে হয় অনেক মানুষ আসবে গায়ে হলুদের অনুষ্ঠানে, এখন ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, কিন্তু যদি মানুষ আসে তাহলে তো আবার বাজার যেতে হবে। তুই থাক, আমি যাই। আমি যাচ্ছি, তুই থাক। তাহলে দুজন মিলে একসাথে যাব। ঠিক আছে, চল তাহলে। দুজন মিলে বাজারে গেলাম। বাজারে গিয়ে সবকিছু আবার নতুন করে কিনলাম। এবারে আবারও চলে আসা হলো। বাড়িতে অনেক মেহমান, কিন্তু সময়টা তবুও ব্যস্ততায় কাটছে। যাই হোক, 3টার দিকে রান্না শুরু হলো, 5টার দিকে মেহমান আসছে। ছোট বাড়িতে এমনিতে কোলাহল ছিল। এমন মনে হচ্ছে যেন কোনো একটা জায়গায় পাখি যেমন কিচিরমিচির শব্দ করে তেমন হয়ে গেছে। দিলটা খুশি হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। যাই হোক, কয়েকটা মেয়ের সাথে চোখাচোখি হলাম। মায়েরই বলছি, বেশ সুন্দরী মেয়ে এসেছে। আগে যদি জানতাম তবে এই ভুল করতাম না, এইখান থেকে একটা মেয়ে পটাইতাম। দেখছিস পাখি কিভাবে উড়ুত ফুরুত করে? কিছুই করার নেই। দোস্ত, ওই যে হলুদ রঙের শাড়িটা পরে আছে না? সব মেয়ে তো শাড়ি পরে আছে। আরে দেখ, ওই যে যেই মেয়েটার হাতে নীল রঙের মানিব্যাগ। পাইছি, তাতে কি হয়েছে? আমি তো দেখেই ক্রাশ খাইছি। তোর না গার্লফ্রেন্ড আছে? আছে, গার্লফ্রেন্ডের জায়গায় গার্লফ্রেন্ড, আর ক্রাশের জায়গায় ক্রাশ। অনেক সুন্দর যুক্তি। হুমায়রা জানতে পারলে তোর খবর করে দেবে। আমি জানতে পারলে মানে? আমি অলরেডি জেনে গেছি। পিছন থেকে তাকিয়ে দেখি হুমায়রা দাঁড়িয়ে আছে। হুমায়রা, তুমি কখন এখানে এলে? আমরা দুজন মজা করছিলাম, তাই না রে আমিরুল? আমি মনে মনে চিন্তা করি, প্রথম দিন তো মার খাইছি, ও যে কোন দিন আমাকে খোটা দেবে যে আমি গার্লফ্রেন্ডের হাতের মার খাইছি। ওকে একটু চুমাচুমি দেখাই। আমিরুল, এ ধরনের মজা করা ঠিক নয়। আরে বাহ, আমি কখন মজা করলাম? তোমার বয়ফ্রেন্ড অন্য কারোর দিকে তাকিয়ে থাকলে তার দোষ আমাকে দিবে কেন? জীবন, তুমি আমার সাথে এসো প্লিজ, সোনা মোনা প্রাণ পাখি। পরে আসি। দেখেছিস আমিরুল, আমি বলেছিলাম না যে ও একটা দিনও আমাকে ছাড়া থাকতে পারবে না। চাপাবাজি করো। তোমাকে আসতে বলছি, আসো। এখন তো কাজের চাপ, কাজ শেষ হলেই যাব। বুঝতে পারছি, এখন তোর কান ধরে টেনে নিয়ে যেতে হবে। সরি, আর কখনোই করব না। আর কোনো মেয়ের দিকেই তাকাবো না। ওই মেয়ে আমার বোন, ওর 14 গোষ্ঠী আমার বোন। এখানে যত মেয়ে আছে সব আমার বোন। তোমাকে আসতে বললাম, আসো। চলো। এবার আমি ওদের পেছন পেছন গেলাম, একটা রুমে নিয়ে গেল। কি বলেছিলি তখন? কি বলেছিলাম? গার্লফ্রেন্ডের জায়গায় ক্রাশের জায়গায়। সরি, আর কখনো বলবো না। বিয়ে বাড়ি তুমি কষ্ট পাবে, তাই তোমাকে মারলাম না। এখন কানে ধরে উঠবোস করো। এইটা কোনো কথা হলো?
তাহলে তো মনে হয় আমাকে কঠোর হতে হবে। প্লিজ, আমি সত্যি মজা করার জন্য বলেছিলাম, কিন্তু আমিরুলকে বলিনি। ওকে পরীক্ষা করতে গিয়ে নিজেই ফেঁসে গেছি। সাদিয়া পরীক্ষা করতে বলেছে। ওর নাকি হাব ভাব সাদিয়ার কাছে ভালো লাগছে না। তাহলে ঠিক আছে, চলো। আমি একটা দৌড় দিয়ে চলে এলাম। এরপর আমি আমার জায়গায় এসে দাঁড়িয়ে থাকলাম। একটু পর হুমায়রা এসে বলছে, আমি অলরেডি তো। রেডি মানে? ঠিক বুঝতে পারছি না। হা কিছু না। তারপর হুমায়রা নীলার কাছে চলে গেল। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলার গায়ে হলুদ ছোঁয়া দিচ্ছে। একটু একটু করে সবাই দিয়ে পিছিয়ে পড়ছে। এরপর আমি একটু হলুদ দিলাম। মেহমানদেরকে খাওয়া দাওয়া করানো শুরু হলো। পুরোদমে ব্যস্ততা বৃদ্ধি পেল। সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় করে দিলাম। আমরাও গায়ে হলুদ দিতে যাব, সব কিছু রেডি করেন। না গেলে হয় না। অনেকগুলো মেয়ে অনেক কথা বলছে, আমাকে তো যেতেই হবে। ঝগড়া করার জন্য যাবেন? আমাকে কেউ কিচ্ছু বললে আমার হজম হয় না। আমি তো একা হলেও যাব। আমিও যাব। আমিও যাব। ঠিক আছে, আমি আশিক ভাইকে ফোন করে বলে দিই। আমি বলছি। ঠিক আছে। এমন সময় মাইশা এলো। ভাইয়া আমিও যাব তোমাদের সাথে। ঠিক আছে, সবাই রেডি হও। মাইশা তোমার কি হয়? ছোট বোন। আপন মামাতো বোন। ও, চলো সবাই রেডি হই। আমিরুল, তুমিও রেডি হও। আমি যেতে পারবো না, তোমরা যাও। তোমাকে তো যেতেই হবে। কেন? তোমার বোন আর তুমি যাবে না, এটা কি হয়? তোমরা গেলেই হবে। সবাই যাবে, আমরা কেউ বাকি থাকবো না। সবাই মিলে যাব। আচ্ছা। এরপর গিয়ে গোসল করে সাদিয়াতেও পাঞ্জাবিটা পরলাম আর মায়ের সাথেও করি। বাহ, তোকে তো আজকে দারুণ লাগছে। চাপা মারিস? মোটেও না, যা সত্যি তাই বলছি। ধন্যবাদ দোস্ত। এদিকে আয়, তোর চুলে একটু জেল দিয়ে দেই, তাহলে আরো সুন্দর লাগবে। আমার তো জেল দিতে হবে না, আমি জেল ব্যবহার করি না। ঠিক আছে, দিয়ে দে। এরপর হালকা জেল দিলাম। আমি আর জীবন ঘর থেকে বের হয়ে এলাম। বাইরে অপেক্ষা করছি সবার জন্য। এমন সময় মাইশা এলো। এরপর হুমায়রাও এলো। দোস্ত, হুমায়রাকে কিন্তু অনেক সুন্দর লাগছে রে। সত্যি কথা বলতে আমি আবার ওর প্রেমে পড়ে গেছি। এরপর সাদিয়া এলো। আমি তো পুরো অবাক। এক চোখে ওর দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে কোনো রাজকন্যা আমার চোখের সামনে এসেছে। ও আস্তে আস্তে আমার সামনে আসতে থাকলো। অজানা কারণে আমার বুকের ভিতর দুক দুক করে শুরু হয়ে গেছে। আগে কখনো এমন হয়নি। এই প্রথমবারের জন্য এমন অনুভূতি হচ্ছে। আমি তো যেন হয়ে গেছি। ও আমার সামনে এসে আঙুল দিয়ে টোকা দিল, কিন্তু আমি ওর দিকে তাকিয়ে আছি। একটু বড় হাত দিয়ে আমার শরীরে একটু মৃদু ধাক্কা দিল। আমার ঘোর কাটলো ওর ধাক্কায়। কি হলো? এইভাবে কি দেখছো? কথাটা বলে মুচকি একটা হাসি দিল। কিছু না। এবার চলো। আমার গাড়িতে আমি, হুমায়রা আর 2-1 জন উঠি। আমাদের গাড়িতে আমি, আমিরুল, মাইশা আর বাকিরা। এরপর আমি গাড়িতে উঠতে লাগলাম। তুমি গাড়ি চালাও। ঠিক আছে। এরপর আমি গাড়ি চালাচ্ছি। সাদিয়া আমার পাশে সিটে বসলো। মাইশা আমাদের পিছনের সিটে বসেছে এবং আরও কয়েকজন উঠে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি আর মাঝে মাঝে সাদিয়ার দিকে তাকাচ্ছি, আর ও আমার দিকে তাকিয়ে আছে। রাস্তায় ট্রাফিক আটকালো। দেখি আপনার গাড়ির কাগজপত্র আর আপনার ড্রাইভিং লাইসেন্স দেখান। আমি সাদিয়ার দিকে তাকিয়ে আছি। গাড়িটা তো আমার, ওর না। ও চালাচ্ছে, আমি ওকে গাড়ি চালানো শিখিয়েছি, তাই ওর ড্রাইভিং লাইসেন্স নেই, তবে আমার ড্রাইভিং লাইসেন্স আছে। তাহলে আপনি গাড়ি চালাচ্ছেন না কেন? ও আমার চেয়ে ভালো গাড়ি চালাতে পারে, তাই ওকে দিছি। আপনাদের নামে এখন মামলা দিব। ভালো করে কথা বলছি, তোর গায়ে লাগে না? তুই পারলে মামলা দে। এমন জায়গায় বদলি করব বউয়ের মুখ দেখতে পারবি না। তুই আমাকে চিনিস নাকি? এখন আপনাকে 2টা মামলা দিব। 1, আপনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। 2, আপনি নিয়ম ভঙ্গ করে গাড়ি অন্যজনকে চালাতে দিয়েছেন। দাঁড়া, আমি তোকে মামলা দেওয়াচ্ছি বলে একজনকে ফোন করলো। 1 মিনিট পর ট্রাফিকের কাছে ফোন এলো। সরি ম্যাডাম, বুঝতে পারিনি। সরি, আপনি যেভাবে মন চাই গাড়ি চালান, যাকে দিয়ে ইচ্ছা গাড়ি চালাতে দেন। আমি আর কোনো দিন কিচ্ছু বলবো না। সরি সরি সরি। ঠিক আছে, সামনে থেকে সর। আমি সহ সবাই সাথের দিকে তাকিয়ে আছি। সাথে রেগে আমার দিকে তাকিয়ে বলল, এখন কি তোমাকে গাড়ি চালানোর জন্য আবার নতুন করে বলতে হবে? সরি, চালাচ্ছি। চালাও। এরপর আবার চালানো শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আশিক ভাইয়ের বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখি এটা একটা রাজবাড়ির মতো বাড়ি। সবাইকে বসে আড্ডা দিচ্ছি। চলো একটু ওইদিকে যাই। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, চলো। এরপর সাদের সাথে আলাদাভাবে একটু বসে আছি। আমার কিন্তু একটা ইচ্ছা আছে, আমি পালিয়ে বিয়ে করতে চাই। এমন অদ্ভুত ইচ্ছা হবার কারণ কি? জানি না, তবে আমার ইচ্ছা পালিয়ে বিয়ে করা। আমার পক্ষে পালিয়ে বিয়ে করা সম্ভব নয়।
প্লিজ, আমার অনেক ইচ্ছা। তোমার পরিবার না চাইলে আমি পালিয়ে বিয়ে করব না। আমার পরিবারের চিন্তা আমি করব। সময় হলেই দেখা যাবে, এখন এসব চিন্তা বাদ দাও দেখি। এখন আমাকে একটা চুমু দাও। কেন? আমি বলছি তাই। পারবো না। কেন? এমনি। এমন সময় সাদিয়া নিজে একটা লিপ কিস করে ধরে রেখেছে। আমি তো কথাই বলতে পারছি না। সাদিয়া কোনো কথা বলছে না, চুমু দিয়ে ধরে আছে। আমি আবারও শুধু করছি। 5 মিনিট পর ছাড়লো। দুজনে হাঁপাতে লাগলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমাকে মেরে ফেলবে নাকি? আমার তো দম বন্ধ হয়ে আসছিল। সাদিয়া হাঁপাতে হাঁপাতে বলল, কিস করার সময় করো কেন? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল, তুমি তো সেদিকে লক্ষ্যই করনি। পরবর্তী কোনো সময় যদি করো তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আর তোমার কোনো খেয়াল নেই। কিস করার সময় কিস করার দিকে খেয়াল করবে, তাহলে কোনো সমস্যা হবে না। বিয়ের আগে আবার কিসের কিস? তবে রে বলে আবারও কিস করতে শুরু করলো। এবার একটু করেই ছেড়ে দিল। সাথে হাঁপাতে শুরু করলো আর আমি হাঁপাচ্ছি। এখন ঠিক আছে? কি ঠিক আছে? ন্যাকা। আমি তো একদম ছোট একটা বাচ্চা। বিয়ে হলে যে কোনোদিন বাচ্চার বাবা হয়ে যাবে। তাই নাকি? জানি না। শোনো। আরে কি? আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, একদম মনের মতো লাগছে তোমাকে। তোমাকেও। এবার তাহলে দিকে যাওয়া যাক। জানি, ওই জন্যই হা করে তাকিয়েছিলে। চলো। এরপর দুজনে আবারও চলে এলাম। আশিক ভাইকে গায়ে হলুদ দেওয়ার পর আবারও বাইরে চলে এলাম। বসে কথা বলছি, এমন সময় একজন ডাক দিল। নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম। বাড়িতে আসতে আসতে 10টা বেজে গেল। রাতে বসে আড্ডা দিচ্ছি, সবাই মিলে, ছোট বড় অনেক মানুষ বসে আছে। আমিরুল ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? একদম পার্সোনাল বিষয়, এখানে বলা যাবে না। সাদি আমার দিকে তাকিয়ে আছে। এখানে বললে সমস্যা কি? কোনো সমস্যা নাই, কিন্তু এখানে বলা যাবে না। আমি চাই তোমার পার্সোনালিটি ঠিক থাকুক, তাই আড়ালে যেতে বলছি। আমি প্রশ্নচক্ষু নিয়ে সাদিয়ার দিকে তাকালাম। সাদিয়া অনুমতি দিল। এরপর মাইশের সাথে বাইরে গেলাম। তুমি হয়তোবা জানো না, তোমার সাথে আমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। বিশ্বাস না হলে তোমার মা মানে আমার ফুপু থুকু হবু শাশুড়ি মাকে বলতে পারো। কি যাতা বলছিস? পাগল হলি নাকি? আমি বুঝতে পারছি তুমি অন্য কারোর প্রেমে পড়ে গেছো। আমি তোমাকে আরো আগেই বলতাম, কিন্তু ফুপু না করেছিল। আমি তোকে বিয়ে করতে পারবো না। তোমার মৃত বাবা মারা যাবার আগে আমাদের দুজনের বিয়ে ঠিক করে গেছেন। আমি তো অন্য কাউকে ভালোবাসি। এর মধ্যে যা আছে আমার মধ্যেও তাই আছে। হয়তোবা ওর মতো টাকা আমার নেই, কিন্তু ওর চেয়ে দেখতে আমি খারাপ না, ওর চেয়ে খাটো না। আমার পক্ষে সম্ভব নয় মানে সম্ভব নয়। মাইশা কোনো কথা বললো না, সরাসরি লিপ কিস করতে শুরু করলো। একটু পর আমাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল। আমি তো হয়ে দাঁড়িয়ে আছি। আমার যেন চলার মতো কোনো শক্তি নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি একা একা পুকুর পাড়ে গিয়ে বসে আছি। আমার কাছে কোনো কিছু ভালো লাগছে না। বাবা মারা যাওয়ার আগে ঠিক করে গেছেন, অথচ আমি জানি না। আর মা আমাকে এতদিন বলেনি কেন? আচ্ছা, আমি যে সাদিয়াকে ভালোবাসি এটা তো মা বুঝতে পেরেছে, কিন্তু মা আমাকে বারণ করলো না কেন? আমাকে তো বাধা দেওয়ার কথা ছিল, তাও করলো না। কোনো কিছু মেলাতে পারছি না। সব কিছু কেমন যেন ওলটপালট লাগছে। 12টার দিকে মোবাইলটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দিকে সাদিয়া ফোন দিয়েছে। হ্যাঁ বলো। তুমি কোথায়? তোমার তো কোনো দেখা পাচ্ছি না। পুকুর পাড়ে বসে আছি। এখানে এত আনন্দ হচ্ছে, তুমি পুকুর ধারে কি করো এখন? বসে আছি। এখানে আসো তো। ঠিক আছে, আসছি। এবার আমি আবার সেখানে গেলাম। গিয়ে দেখে অনেকে ঘুমিয়ে পড়েছে, কয়েকজন আছে। আমার সাথে এসো তো। কি হয়েছে তোমার? কই কিছু না। আচ্ছা, তুমি আমার সাথে এসো। এখনই যেতে হবে? আগামীকাল কথা বলি, এখন আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তাহলে ঘুমাতে যাও। এরপর যখনই ঘুমোতে যাব এমন সময় ঘটলো আরেক বিপত্তি। তো বন্ধুরা, কি ঘটেছে এটা জানতে চাইলে এর পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপাতত এখানেই শেষ। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।